আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামের সাধারণ জ্ঞান আন্তর্জাতিক পর্বের আজকের লেকচারে। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব, কারণ এগুলো বিগত বছরের আমাদের ভর্তি পরীক্ষায় একাধিকবার করে এসেছে এবং এই টপিকগুলো আজকে খুবই গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত ম্যাপের কথা বলি, আজকে শুধুমাত্র ম্যাপ দেখলেই হবে না, আজকে তথ্য প্রবাহগুলো খুব ভালোভাবে মনোযোগ দিয়ে জেনে ফেলতে হবে। আসলে লেকচার শুরু করার আগে বলে নিই, আজকে আপনাদের সাথে রয়েছে আমি আকিফ মাসুমি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগ থেকে আমার পড়াশোনা শেষ করেছি। সো খুব দ্রুত আমরা আজকের টপিকগুলো দেখবো। তো আমরা যেহেতু প্রথমেই বলে নিলাম যে খুবই গুরুত্বপূর্ণ কিছু টপিক যেগুলো বিগত বছরের ভর্তি পরীক্ষায় অনেকবার করে রিপিট হয়েছে, সেই বিষয়গুলো আমরা প্রাথমিকভাবে দেখে নিব যে আজকে আমাদের আলোচনার টপিকে কোন বিষয়গুলো থাকছে। আমরা দেখতে পাচ্ছি বিশ্ব রাজনীতি, এটি আসলে সব থেকে গুরুত্বপূর্ণ, আমি এটি নিয়ে একটু আলোচনা করব। এরপর রয়েছে বিভিন্ন দেশ ও স্থানের পূর্ব ও পরিবর্তিত নাম। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের পূর্ব এবং বর্তমান রাজধানী। এই অংশটুকু কিছুটা সাম্প্রতিকের মধ্যে পড়বে, কেননা খুবই সাম্প্রতিককালে অনেকগুলো রাজধানী পরিবর্তিত হয়েছে, সেই বিষয়গুলো আমাদের জেনে ফেলতে হবে। আমরা দেখতে পাচ্ছি ভৌগোলিক উপনাম, অর্থাৎ আমরা অনেকগুলো দেশকে কি নামে চিনি। যেমন আমরা সোনালী প্যাগোডার দেশ বললে আমরা মায়ানমারের নাম বুঝি, আমরা হাজার হ্রদের দেশ বললে ফিনল্যান্ডের নাম বুঝি। ঠিক এইরকমভাবে আমাদের ভর্তি পরীক্ষা অনেক সময় ভৌগোলিক উপনাম আসে, অর্থাৎ আমরা একটি দেশের যে জিওগ্রাফিক্যাল ক্যারেক্টারিস্টিক্স বা ভৌগোলিক বৈশিষ্ট্য তার ভিত্তিতে ওই দেশটিকে আমরা বোঝার চেষ্টা করি। এবং আমি প্রথমেই যেটি বলে নেওয়ার চেষ্টা করেছিলাম যে বিশ্ব রাজনীতির যে ধারণা, অর্থাৎ বিশ্ব রাজনীতির যে আলোচনা, এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? আমাদের প্রাথমিকভাবে জানতে হবে বিশ্ব রাজনীতির ক্ষেত্রে কোন কোন পরিভাষাগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো আমরা সচরাচর আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের ক্ষেত্রে কিংবা অভ্যন্তরীণ রাষ্ট্রের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। সেই শব্দগুলো আমরা একটু জেনে ফেলার চেষ্টা করব। দ্বিতীয়ত, আমাদের বর্তমান বিশ্বে সাম্প্রতিককালের অনেক ক্ষমতাসীন এবং প্রভাবশালী রাজনৈতিক দল রয়েছে, তাদেরকে নিয়েও অনেক সময় প্রশ্ন চলে আসে। সেই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব, সেগুলো বিশ্ব রাজনীতির আওতাভুক্ত। এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের বর্তমান সময়ে যে রাজনৈতিকভাবে বিভিন্ন সীমান্ত দ্বন্দ্ব কিংবা বিভিন্ন ধরনের আন্তঃরাষ্ট্রীয় সমস্যা তৈরি হয়, সেই সমস্যাকে আমরা কোন কোন পরিভাষা দিয়ে শনাক্ত করতে পারি বা আইডেন্টিফাই করতে পারি, সেটিও আমরা বিশ্ব রাজনীতি পর্বে জেনে ফেলতে পারবো। সুতরাং আমরা আসলে খুবই ভালো করে বুঝতে পারছি, আশা করি শিক্ষার্থী বন্ধুরা, যে কেন আজকের টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং আমরা একটু মনোযোগ দিয়ে আজকে আমাদের লেকচারটি বোঝার চেষ্টা করব। আমরা আর কালক্ষেপণ না করে সরাসরি আমরা আমাদের আজকের আলোচনায় প্রবেশ করি। আমাদের প্রাথমিকভাবে আমরা দেখতে পাচ্ছি বিশ্ব রাজনীতির মধ্যে বিশ্বের রাজনৈতিক ও কূটনৈতিক পরিভাষা, যে কথাটি আমি কিছুক্ষণ পূর্বেই বলার চেষ্টা করছিলাম, যে আসলে আমাদের বর্তমান বিশ্বে অনেকগুলো ভাষা রয়েছে, পরিভাষা রয়েছে, যার মাধ্যমে আমরা আমাদের রাজনৈতিক সম্পর্ক, রাজনৈতিক সমস্যা কিংবা রাজনৈতিক সমঝোতাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। আমরা প্রাথমিকভাবে সেই বিষয়গুলো জেনে ফেলার চেষ্টা করবো। আমরা একটু টার্মগুলো দেখি, অনেকগুলো টার্ম রয়েছে এখানে। প্রাথমিক যে টার্মটি রয়েছে বাফার স্টেট, আমি এই বাফার স্টেটের ব্যাখ্যাটা দেওয়ার পূর্বে একটু বলে নেই এই টার্মগুলো আমাদের কেন জানা দরকার। কারণটা হচ্ছে বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিংয়ের যে অবস্থা রয়েছে, সেখানে একটি নতুন পদ্ধতির প্রশ্ন আসা শুরু হচ্ছে, সেটা হচ্ছে সংজ্ঞাভিত্তিক এমসিকিউ। এর মানে হচ্ছে একটি টার্ম বলা হয় এবং বলা হয় এই টার্মটি কি। এই কি প্রশ্নের উত্তরে সাধারণত 1 লাইন কিংবা 2 লাইনের ডিউরেশন থাকে বা 2 লাইনের লেন্থ থাকে যে উত্তরটি, সেটি অর্থাৎ এরকম বড় বড় করে অনেকগুলো এমসিকিউ থাকে। সো ফ্যাক্টটা হচ্ছে আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে যে যখন আমরা বাফার স্টেট কি বা এই ধরনের টার্ম কি, এই কি সংক্রান্ত প্রশ্নের মুখোমুখি হব, আমরা একটু ডিটেইলস বোঝার চেষ্টা করব, বা এর 1 লাইন বা 2 লাইন ব্যাপী যে সংজ্ঞা সেটিকে আমরা বোঝার চেষ্টা করব। সো বাফার স্টেট কি? আমরা প্রাথমিকভাবে দেখতে পাচ্ছি বাফার স্টেটের যে একটি শব্দ, এই শব্দের মানেটি হচ্ছে, আমি একটু ব্যাখ্যা করে প্রথমে বলি, পরে আমি 1 লাইনে বুঝিয়ে দেবো। সেটি হচ্ছে যে দুটি রাষ্ট্র, তারা অনেক বৃহৎ রাষ্ট্র, তারা যদি যুদ্ধে লিপ্ত থাকে এবং তারা যুদ্ধে লিপ্ত থাকা অবস্থায় এই দুটি রাষ্ট্রের মধ্যবর্তী এমন একটি রাষ্ট্র রয়েছে, যেই রাষ্ট্রটি প্রথমত ক্ষুদ্র, দ্বিতীয়ত স্বাধীন এবং তৃতীয়ত নিরপেক্ষ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 3টি কন্ডিশন খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করি। প্রথমত ক্ষুদ্র, ক্ষুদ্র বলতে আমি যেটা বোঝাচ্ছি ওই দুটি বৃহৎ রাষ্ট্রের তুলনায় ক্ষুদ্র। দ্বিতীয়ত হচ্ছে স্বাধীন, অর্থাৎ এই রাষ্ট্রটি অধীনস্থ নয়, উপনিবেশের মধ্যেও নেই। এবং তৃতীয়ত হচ্ছে নিরপেক্ষ, অর্থাৎ যেই দুটি বৃহৎ রাষ্ট্র বিবদমান তাদের কোনো রাষ্ট্রের পক্ষে তারা পক্ষপাত দুষ্ট বা পক্ষপাতী না। সো এই ধরনের আলোচনা বা এই ধরনের ক্ষেত্রে ওই ক্ষুদ্র রাষ্ট্রকে সাধারণত বলা হবে বাফার স্টেট। আশা করি এই কনসেপ্টটি আমরা বোঝার চেষ্টা করব।
আমি যদি এক লাইনে বিষয়টি বলি তাহলে এটি এরকম হয় যে বিবাদমান দুটি বৃহৎ রাষ্ট্রের মধ্যবর্তী স্থানে অবস্থিত অপেক্ষাকৃত ক্ষুদ্র স্বাধীন ও নিরপেক্ষ রাষ্ট্র হচ্ছে বাফার স্টেট। আশা করি বাফার স্টেট সংক্রান্ত আলোচনাটা আমাদের মধ্যে ক্লিয়ার। যেমন আমরা বলতে পারি যেমন বেলজিয়ামকে বাফার স্টেট বলা হতো কেননা ট্রাফালগার যুদ্ধ যেটি সংঘটিত হয়েছিল সেখানে বেলজিয়াম বাফার স্টেট হিসেবে ছিল। রাজা চতুর্থ জন যে যুদ্ধ অংশগ্রহণ করেন, এইরকম আরও অনেক যুদ্ধ রয়েছে, কিংবা আমরা যুদ্ধভিত্তিক টার্মের ক্ষেত্রে এই বাফার স্টেট নামক যে টার্মটি সেটিকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে সংযুক্ত করতে পারবো। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি পার্সোনা নন গ্রাটা। এটি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এবং এটি বিগত বছরের প্রশ্নে অনেকবার করে এসেছে। কিভাবে এসেছে প্রথমে আমরা সেটি জেনে নিই। পার্সোনা নন গ্রাটা এইভাবে এসেছে যে পার্সোনা নন গ্রাটা এই টার্মটি কোন ধরনের পরিভাষার সাথে যুক্ত বা কোন ধরনের পরিভাষা বা কোন বিষয়ের সাথে যুক্ত। উত্তরটি হচ্ছে কূটনৈতিক পরিভাষা। সো এটি প্রথমেই বলে নেওয়া দরকার, কারণ এটি শাব্দিক আকারে এসেছে। এখন যদি এটি শাব্দিক আকারে না আসে, যদি কোনো কারণে এটি ব্যাখ্যা বা এটি বিবরণ আকারে আসে, কিভাবে আমরা উত্তর করার চেষ্টা করব? এটিকে আমরা এভাবে উত্তর করার চেষ্টা করব। আমি তো প্রথমেই বলে নিয়েছি যে পার্সোনা নন গ্রাটা একটি কূটনৈতিক শব্দ। কোনো একটি রাষ্ট্রে যদি একজন কূটনৈতিক ব্যক্তিকে নিযুক্ত করা হয় এবং কোনো সেই নিযুক্ত ব্যক্তিকে কোনো একটি অভিযোগের প্রেক্ষিতে কিংবা যে কোনো ধরনের সমস্যার প্রেক্ষিতে তাকে যদি অবাঞ্ছিত ঘোষণা করা হয়, সেই ধারণাটিকে পার্সোনা নন গ্রাটা বলে। অর্থাৎ যেই পার্সনকে সাধারণত অভিযুক্ত করা হয়, অপসারণ করা হয়, অবাঞ্ছিত ঘোষণা করা হয় তার বিভিন্ন অ্যালিগেশন কিংবা অ্যাকিউজিশনের কারণে, সেক্ষেত্রে আমরা এই কূটনৈতিক শব্দ বা কূটনৈতিক পরিভাষাটি ব্যবহার করব, যেটি হচ্ছে পার্সোনা নন গ্রাটা। আমরা দেখতে পাচ্ছি পরবর্তীতে ফিফথ কলাম, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফিফথ কলাম কেন গুরুত্বপূর্ণ? কারণটি হচ্ছে যে ফিফথ কলাম বা পঞ্চম বাহিনী, এটিকে আসলে বলা হয় যে এটি এক ধরনের রাষ্ট্রদ্রোহিতামূলক কাজকর্ম যারা করে। আমি এটা একটা ব্যাখ্যা রয়েছে, আমি ব্যাখ্যাটি একটু বলে দিই আপনাদেরকে। আমরা সাধারণত বলিনি যে একটি রাষ্ট্রের 4টি স্তম্ভ রয়েছে এবং সেই 4টি স্তম্ভকে আমরা বিভিন্ন পৌরনীতি কেন্দ্রিক আলোচনায় ব্যাখ্যা করে থাকি। এই 4টি স্তম্ভকে এতটাই ফিক্সড মনে করা হয় যে এর বাইরে কোনো পঞ্চম স্তম্ভ থাকলে সেটিকে প্রবলেমেটিক বা সমস্যাযুক্ত হিসেবে আখ্যা দেওয়া হবে। ফিফথ কলাম হচ্ছে এরকম একটি বিষয় যেটাকে বলা হয় পঞ্চম বাহিনী। এর একদম বিবরণটি এরকম যে যেই ব্যক্তি বা গোষ্ঠী গোপনে তার নিজের সরকারের বিরুদ্ধে কাজ করে এবং তার শত্রুদেরকে, অর্থাৎ এই দেশের শত্রুদেরকে সাহায্য করে, তাদেরকে ফিফথ কলাম হিসেবে বা পঞ্চম বাহিনী হিসেবে অভিহিত করা হয়। আশা করি এটি আমরা বুঝতে পেরেছি। এখানে শত্রুদেরকে সাহায্য করা বলতে বিভিন্ন রকম বিষয় হতে পারে। এটি হতে পারে যে পার্শ্ববর্তী কোনো শত্রু রাষ্ট্রকে মদদ দেওয়া, কিংবা কোনো অভ্যন্তরীণ ক্ষেত্রে মৌলবাদী কোনো বাহিনীকে সাহায্য করা, কিংবা বিভিন্ন রকমভাবে রাষ্ট্রদ্রোহিতামূলক কাজকর্ম সংগঠিত হয় এমন কিছু করা। সেই বিষয়গুলোকে ফিফথ কলাম হিসেবে অভিহিত করা হবে। আমরা দেখতে পাচ্ছি অ্যাম্বাসেডার। আমি দুইটা বিষয় ব্যাখ্যা দিব, অ্যাম্বাসেডার এবং হাই কমিশনার। আমরা প্রায় শুনতে পাই, কারণ আমরা শুনতে পাই যে অমুক দেশের অ্যাম্বাসেডার নিযুক্ত হয়েছেন বা হাই কমিশনার নিযুক্ত হয়েছেন। তো এটির ব্যাখ্যাটি খুবই সহজ এবং সংক্ষিপ্ত, আমরা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব। অ্যাম্বাসেডার হচ্ছে রাষ্ট্রের এমন কিছু সর্বোচ্চ কূটনীতিক ব্যক্তিদেরকে বলা হয় যেই সব রাষ্ট্রগুলো জাতিসংঘভুক্ত। আমি আবারও বলছি, জাতিসংঘভুক্ত যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিক যারা, তাদেরকে বলা হয় অ্যাম্বাসেডার। এবং আমরা সবাই জানি জাতিসংঘের প্রায় সব রাষ্ট্রই প্রায় ধরতে গেলে জাতিসংঘের অন্তর্ভুক্ত। অল্প কয়েকটি রাষ্ট্র রয়েছে স্বাধীন রাষ্ট্র যারা কিনা জাতিসংঘের অন্তর্ভুক্ত নয়। একই রকমভাবে হাই কমিশনার কিন্তু জাতিসংঘের সাথে রিলেটেড না। হাই কমিশনার হচ্ছে কমনওয়েলথ ভুক্ত যে রাষ্ট্রগুলো রয়েছে সেই রাষ্ট্রগুলোর সর্বোচ্চ কূটনৈতিক ব্যক্তিকে হাই কমিশনার বলা হয়। অর্থাৎ এখন একটি প্রশ্ন আসতে পারে, সেটি হচ্ছে যে যদি একটি দেশ একই সাথে জাতিসংঘভুক্ত এবং একই সাথে কমনওয়েলথভুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে দুটি বিষয়ই ঘটবে, অর্থাৎ অ্যাম্বাসেডারও নিযুক্ত হবে, হাই কমিশনার নিযুক্ত হবে। কারণ আমরা দেখেছি আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অ্যাম্বাসেডার রয়েছেন, হাই কমিশনার রয়েছেন, ব্রিটিশ হাই কমিশনার রয়েছেন, কিংবা অনেকগুলো দেশের এরকম হাই কমিশনাররা রয়েছেন। সুতরাং এটি আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ যে হাই কমিশন বা হাই কমিশনার কি কোন পার্সপেক্টিভ থেকে গঠিত হয় সেটি আমরা জানলাম কমনওয়েলথের প্রেক্ষাপট থেকে। অ্যাম্বাসেডার যে পার্সপেক্টিভ থেকে গঠিত হয় সেটি আমরা জানলাম ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের প্রেক্ষাপট থেকে। এরপর হচ্ছে তৃতীয় বিশ্ব। তৃতীয় বিশ্ব টার্মটার সাথে আমরা খুবই পরিচিত আমাদের দৈনন্দিন যে সংবাদপত্র সেই পার্সপেক্টিভ থেকেও। তৃতীয় বিশ্বকে আমি যদি এক বাক্যে বা এক লাইনে বলি, সেটি হচ্ছে বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে তৃতীয় বিশ্বের দেশ বলা হয়।
এবং তৃতীয় বিশ্বের দেশের যে মাপকাঠি, সেই মাপকাঠি নিরূপণ করার অনেকগুলো ক্ষেত্র রয়েছে, যেমনটা জাতিসংঘভুক্ত অবস্থান থেকে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট বা মাথাপিছু আয়ের ভিত্তিতে তৃতীয় বিশ্বর যে একটি মানদণ্ড সেটিকে নিরূপণ করা হয়, অথবা গ্রোস ন্যাশনাল প্রোডাক্ট বা মোট জাতীয় আয়ের ভিত্তিতে অনেক ক্ষেত্রে তৃতীয় বিশ্বকে নিরূপণ করা হয়। সুতরাং তৃতীয় বিশ্ব হচ্ছে এমন কিছু বিশ্ব বা এমন কিছু বিশ্বের দেশ যারা কিনা উন্নয়ন করছে আপকামিং, যেমন বাংলাদেশও কিন্তু তৃতীয় বিশ্বের দেশ হিসেবে এখন পর্যন্ত অন্তর্ভুক্ত। এরকম অনেকগুলো দেশ রয়েছে, আমরা তো আফ্রিকান ম্যাক্সিমাম কান্ট্রি তারা থার্ড ওয়ার্ল্ড বা তৃতীয় বিশ্বের মধ্যে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি আমাদের পরবর্তী টার্ম স্ট্র বোট। স্ট্র বোটটি খুবই গুরুত্বপূর্ণ কেন? কারণটা হচ্ছে স্ট্র বোট এক ধরনের ভোট গ্রহণ, আমি আবারও বলছি যদিও এটি ভোট গ্রহণ কিন্তু এর টার্মটা বোট হবে, ভোট হবে না। সো ভোট গ্রহণ বলতে আমি যেটা বোঝাচ্ছি, ভোট মানে আনুষ্ঠানিক ভোট না, এর মানে হচ্ছে জনমত যাচাই করা। জনমত যাচাই বলতে যদি কোনো ব্যক্তি বা সংস্থা বেসরকারিভাবে জনমত যাচাইয়ের উদ্যোগ গ্রহণ করে, সেক্ষেত্রে এই প্রক্রিয়াটিকে স্ট্র ভোট বলা হয়। আমি আবারও বলছি, স্ট্র ভোটের একমাত্র কন্ডিশন হচ্ছে এটিকে বেসরকারি হতে হবে, সরকারিভাবে স্ট্র ভোট হওয়া সম্ভব না। স্ট্র ভোট হচ্ছে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি জনমত যাচাইয়ের উদ্দেশ্যে বেসরকারিভাবে কোনো ভোটকে গৃহীত করে বা কোনো জনমত যাচাইয়ের প্রক্রিয়া অনুসরণ করে, সেটিকে স্ট্র ভোট বলা হবে। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি স্যাটেলাইট স্টেট, খুবই গুরুত্বপূর্ণ টার্ম। স্যাটেলাইট স্টেট খুবই সহজ একটি ব্যাখ্যা রয়েছে, অর্থাৎ এর মানেটি হচ্ছে অনেকটা এরকম যে একটি প্রতিবেশী দেশ যারা কিনা অনেক বৃহৎ এবং শক্তিশালী, সেই প্রতিবেশী শক্তিশালী বা বৃহৎ রাষ্ট্র যখন কিনা রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে তার পার্শ্ববর্তী দুর্বল রাষ্ট্রের উপর প্রভাবাধীন বা প্রভাব রাখতে পারে, সেই ক্ষেত্রে আমরা এটিকে ওই দুর্বল রাষ্ট্র যেটি রয়েছে সেটিকে স্যাটেলাইট স্টেট বলবো। অর্থাৎ আমি যদি উদাহরণ দিই তাইওয়ানের বা উদাহরণ দিই হংকংয়ের, যারা কিনা চীনের একটি রাজনৈতিক এবং অর্থনৈতিক প্রভাব সম্পন্ন অবস্থার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে এটি স্যাটেলাইট স্টেট হিসেবে বিবেচিত হবে। মোর ইম্পর্টেন্টলি যখন আমরা দেখতে পাচ্ছি যে এই হংকংয়ের অপরাধী প্রত্যর্পণ চুক্তি আমরা রিসেন্টলি বিষয়ে দেখতে পাচ্ছি, এই বিষয়গুলোর মাধ্যমে আমরা আন্তর্জাতিক সমীক্ষায় দেখতে পাই যে চীন কিন্তু তাদের প্রতিবেশী হিসেবে অবশ্যই বৃহৎ, তাদের কর্মকাণ্ডও বৃহৎ, তাদের সামরিক পদক্ষেপগুলোও বৃহৎ। সেই পার্সপেক্টিভ থেকে স্পষ্টভাবে স্যাটেলাইট স্টেট হিসেবে হংকংকে নিরূপণ করা সম্ভব। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি উগ্র স্বদেশিকতা, খুবই গুরুত্বপূর্ণ একটি টার্ম, এবং এই টার্মটিকে আমি আসলে টার্মটি উচ্চারণ করিনি, আমি এখানে বাংলাটি লিখেছি। টার্মটি যদি বলি সেটা হচ্ছে শোভিনিজম। শোভিনিজমটা কেন গুরুত্বপূর্ণ? শোভিনিজমটা এই কারণে গুরুত্বপূর্ণ কারণ মানুষ যখন তার নিজস্ব দেশের পর বা নিজ দেশের উপর অনেক বেশি কাতর হয়ে পড়ে, কাতর বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে যে উগ্র স্বদেশিকতার বশবর্তী হয়। এই উগ্র স্বদেশিকতা বা শোভিনিজমের সব থেকে ইম্পর্টেন্ট সংজ্ঞা হচ্ছে তারা অন্য অঞ্চলকে বা অন্য রাষ্ট্রকে ঘৃণা করা শুরু করে, কিংবা সেটিকে তারা বিভিন্ন ধরনের সমস্যা তৈরি করার চেষ্টা করে। এটিকে বলা হয় উগ্র স্বদেশিকতা, অর্থাৎ নিজের রাষ্ট্রের প্রতি সচেতনতা বা চিন্তা এমনভাবে আয়ত্ত হওয়া বা এমনভাবে এটি চলে এসেছে যার পার্সপেক্টিভ থেকে আমরা অন্য অঞ্চল বা তুলনামূলক বিবাদমান অঞ্চলগুলোকে ঘৃণা করা শুরু করলে সেটিকে আমরা উগ্র স্বদেশিকতা বলবো বা শোভিনিজম বলবো। আমরা পরবর্তীতে দেখছি ব্ল্যাক স্যাট। ব্ল্যাক স্যাট হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা ব্ল্যাক স্যাটের যে বর্ণনা আমরা আরেকটু পরে এমনিতেও আমরা করব, কারণ এটি খুবই ইম্পর্টেন্ট এই অর্থে, কারণ ব্ল্যাক স্যাটটা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইতালির যিনি সাবেক এক নায়ক ছিলেন মুসোলিনি, সেই মুসোলিনির ফ্যাসিস্ট দল হচ্ছে ব্ল্যাক স্যাট, এবং ব্ল্যাক স্যাটের পাশাপাশি মুসোলিনির আরও একটি দল রয়েছে, আমি প্রথমেই বলেছি সেই দলটি নিয়ে আমরা কিছুক্ষণ পরে আলোচনা করব। এটি হচ্ছে ফ্যাসিস্ট দল হিসেবে খ্যাত। আমরা দেখতে পাচ্ছি ডোমিনিয়ান। ডোমিনিয়ান শব্দের অর্থ কি? ডোমিনিয়ানটি খুবই গুরুত্বপূর্ণ এবং ডোমিনিয়ান কনসেপ্টের সাথে কমনওয়েলথ কনসেপ্টটি কানেক্টেড। কেন কানেক্টেড আমি ব্যাখ্যা করছি। ডোমিনিয়ান কনসেপ্টটি হচ্ছে যখন কিনা ব্রিটিশ উপনিবেশভুক্ত যে দেশগুলো রয়েছে, সেই দেশগুলো যখন কিনা উপনিবেশ থেকে বের হয়ে স্বশাসন বা স্বাধীন শাসন করার ক্ষমতা অর্জন করতে পেরেছে, সেই দেশগুলোকে আমরা ডোমিনিয়ান দেশ বলবো। আমি আবারও বলছি, আমি যদি এক লাইনে সংক্ষেপে বলি, ব্রিটিশ শাসিত উপনিবেশ যেগুলো রয়েছে সেগুলো স্বশাসন করার মর্যাদাও যদি অর্জন করে থাকে, সেগুলোকে আমরা ডোমিনিয়ান দেশ বলবো। অর্থাৎ যেমন আমি বাংলাদেশকে বলতে পারি, যদিও বাংলাদেশ সরাসরি বাংলাদেশ হিসেবে তারা ব্রিটেনের সাথে কানেক্টেড ছিল না, তারা পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে, তারপরে এই অঞ্চলটি কিন্তু ব্রিটিশ উপনিবেশ ছিল। সেই পার্সপেক্টিভ থেকে সরাসরি যারা ব্রিটিশ উপনিবেশের মধ্যে ছিল বা রয়েছে বা ছিলই বলা চলে, তারা যখন কিনা স্বশাসন করার ক্ষমতা অর্জন করেছে, তাদেরকে আমরা ডোমিনিয়ান দেশ হিসেবে অভিহিত করব।
আমরা দেখতে পাচ্ছি ফ্লোর ক্রসিং বা ক্রস ভোটিং, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফ্লোর ক্রসিং বা ক্রস ভোটিং এর মানেটি কি? মানেটি হচ্ছে এরকম, যেটি কিনা বর্তমানে অনেক ক্ষেত্রে আমরা অনুসরণ করতে দেখি না, কিন্তু এটি একটা সময় করা হতো। এখনো অবশ্য বিশ্বের অনেকগুলো লিবারেল কান্ট্রি বা উদারপন্থী দেশগুলোতে এই সংস্কৃতিটি বহন করা হয়। ফ্লোর ক্রসিং বা ক্রস ভোটিং এর মানেটি হচ্ছে যখন কিনা একটি ব্যক্তি নিজ দলের পক্ষে ভোট না দিয়ে তিনি তার বিপক্ষ দলের পক্ষে ভোট দিবেন, সেটিকে ফ্লোর ক্রসিং বা ক্রস ভোটিং বলা হয়। ফ্লোর ক্রসিং, ক্রস ভোটিং। সো আমরা এটি বুঝতে পারলাম যে আসলে কোনো একটি ব্যক্তি তার নিজ দলের বিপক্ষে ভোট না দিয়ে তিনি যদি অপর দলের পক্ষে ভোট দেন, সেটি হচ্ছে ফ্লোর ক্রসিং বা ক্রস ভোটিং। আমরা দেখতে পাচ্ছি অ্যাটর্নি জেনারেল, আমরা এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা এই টার্মটি অনেকবার শুনি, আমাদের অভ্যন্তরীণ ক্ষেত্রেও শুনি, এবং যেহেতু আমরা অভ্যন্তরীণ ক্ষেত্রে শুনি, আমরা যে বিষয়ের সাথে পরিচিত আমরা সরাসরি সেই বিষয়টাকে ইঙ্গিত করি। তার মানে হচ্ছে অ্যাটর্নি জেনারেল বলতে বোঝানো হয় যে কোনো একটি রাষ্ট্রের আইন কর্মকর্তার ক্ষেত্রে যিনি সর্বোচ্চ পদমর্যাদায় অধিষ্ঠিত তাকে আমরা অ্যাটর্নি জেনারেল বলে থাকি। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় অ্যাটর্নি জেনারেল, কারণ এটি রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বা আইন সংক্রান্ত বিষয়সমূহে অ্যাটর্নি জেনারেলের ম্যাক্সিমাম পার্টিসিপেশন দেখা যায় বিচারপতির সাথে একটি সমন্বয়ের ভিত্তিতে, এবং আমরা জানি আইন সংক্রান্ত সিদ্ধান্তগুলো কিন্তু এইভাবে গৃহীত হয়ে থাকে। আমরা দেখতে পাচ্ছি ডিপ্লোম্যাটিক ইলনেস, এটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই বলে নেওয়া দরকার, ডিপ্লোম্যাটিক ইলনেস এটি এক ধরনের সমস্যাকে ইন্ডিকেট করছে। সমস্যাটি কেমন? যখন রাষ্ট্রের একটি সমস্যায় একজন রাষ্ট্রপ্রধান তার কূটনৈতিক কর্মকর্তা বা ডিপ্লোম্যাটিক যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন তাদের সাথে আলোচনায় বসে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করে, সেই সমস্যাগুলোকে বলা হয় ডিপ্লোম্যাটিক ইলনেস। এবং এই ডিপ্লোম্যাটিক ইলনেস টার্মটি শুধুমাত্রই একটি সমস্যাকে ইন্ডিকেট করছে, বিষয়টি এরকম না। বিষয়টি হচ্ছে ডিপ্লোম্যাটিক ইলনেস একই সাথে একটি সমাধান বা একটি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকেও ইন্ডিকেট করছে। এই কারণে ডিপ্লোম্যাটিক ইলনেস যেটি, সেটির ব্যাখ্যাটি মোটামুটি একটু বড়, কারণ এটি একই সাথে সমস্যাকে ইন্ডিকেট করছে এবং এটি একই সাথে সমাধানের যে প্রক্রিয়া অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়া সেটিকেও এটি বোঝাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রদূত বলতে এখন রাষ্ট্রদূত বা চার্জ দ্য অ্যাফেয়ার্স, এই দুটি বিষয়কে আমরা একসাথে বর্ণনা করার চেষ্টা করব। এখন কেন একসাথে বর্ণনা করার চেষ্টা করব? কারণ হচ্ছে রাষ্ট্রদূত বা চার্জ দ্য অ্যাফেয়ার্স দ্বিপাক্ষিক রাষ্ট্রের ক্ষেত্রে যদি কখনো এমনটি হয়, আমরা দেখতে পাই যে আমাদের দ্বিপাক্ষিক রাষ্ট্রের রাজনৈতিক বা অর্থনৈতিক সম্পর্ককে অনেক প্রাণবন্ত বা খুব ভালো করার জন্য আমরা বিভিন্ন প্রতিনিধি নিযুক্ত দিই। সো রাষ্ট্রদূত হচ্ছে একটি দেশের পক্ষ থেকে নিযুক্ত প্রতিনিধি যিনি কিনা অপর দেশে নিযুক্ত থাকেন, এটিকে বলা হয় রাষ্ট্রদূত। আমরা চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্ষেত্রে যেটি বলতে পারি সেটা হচ্ছে চার্জ দ্য অ্যাফেয়ার্স এমন একটি বিষয় যেখানে কিনা কোনো রাষ্ট্রদূতের অনুপস্থিতিতে নিযুক্ত একটি মিশনের অস্থায়ী প্রধানকে বলা হয় চার্জ দ্য অ্যাফেয়ার্স, যিনি কিনা মিশন নেতৃত্ব দেন ওই সময়টিতে অস্থায়ীভাবে। আমরা দেখতে পাচ্ছি হুইপ বলতে এখানে আমরা এটি প্রথমে আমাদের পার্লামেন্ট কর্তৃক একটি ডিসকাশন চলে আসবে। হুইপ বলতে আসলে কি বোঝানো হয়? হুইপ বলতে বোঝানো হয় যে আমরা জানি যে একটি সংসদীয় দলে সাধারণত যিনি কিনা আমাদের প্রধানমন্ত্রী থাকেন বা যিনি কিনা অপোজিশন লিডার থাকেন তিনি তো থাকেন, বাট তার বাইরে ওই অপোজিশন পার্টির বা একটি রুলিং পার্টি, যেটি যে কোনো পার্টিরই একজন গভর্নমেন্ট লিডার বা সংসদ উপনেতা থাকে, এবং এই গভর্নমেন্ট সাব লিডার বা সংসদ উপনেতাকেই বলা হয় হুইপ। সাধারণত আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশে এই চর্চাটি রয়েছে, এছাড়াও বিশ্বের অনেক দেশে এই সংসদীয় যে রাষ্ট্রগুলো রয়েছে সেখানে আমরা এই ধরনের চর্চাটি আমরা লক্ষ্য করতে পারি। আমরা পরবর্তী টার্মটি দেখতে পাচ্ছি দ্বৈত শাসন, খুবই গুরুত্বপূর্ণ। দ্বৈত শাসনটি আমরা ঐতিহাসিকভাবে শুনে থাকবো, কারণটি হচ্ছে 1765 সালে রবার্ট ক্লাইভ তিনি এই দ্বৈত শাসন ব্যবস্থার প্রণয়ন করেন, এবং আমরা আগেই এটি হয়তো বা কিছুটা জেনেছি, যেমনটা ইংরেজ বণিকদেরকে অবাধ ব্যবসা বাণিজ্য করার সুযোগ দেওয়া হতো, তুলনামূলকভাবে দেশীয় বণিকদেরকে অবাধ ব্যবসা বাণিজ্য করার সুযোগ দেওয়া হতো না, এবং তাদেরকে অনেক ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হতো, বিভিন্ন লিমিটেশনস রাখা হতো। সো এই কনসেপ্টটাকে দ্বৈত শাসন বলা হয়, এবং আমরা এটিও জেনে ফেলবো এটি 1772 সালে লর্ড ওয়ারেন হেস্টিংস এটিকে আবার বিলোপ সাধন করে ফেলেন, অর্থাৎ এটিকে বিলুপ্ত করে ফেলেন। আমরা ডিপ্লোম্যাটিক ইলনেস সম্পর্কে একটু বোঝার চেষ্টা করব। মূলত ডিপ্লোম্যাটিক ইলনেস হচ্ছে এমন একটি কূটনৈতিক বিষয় যখন কোনো রাষ্ট্রদূত বা কোনো কূটনৈতিক প্রতিনিধি যদি কোনো অনুষ্ঠান বা সভায় যোগদান করতে অনিচ্ছুক থাকেন, তখন তার অনুপস্থিতি যেন কেউ খারাপ চোখে না দেখে সেজন্য তিনি অসুস্থতার অজুহাত দেখান। সো এই যে অসুস্থতার অজুহাত দেখানো, এটি কিন্তু মূলত ডিপ্লোম্যাটিক ইলনেস। অর্থাৎ অনেক সময় এরকম হয় যে আন্তঃরাষ্ট্রীয় কোনো সমস্যার কারণে কিংবা
রিজিওনাল কোনো সমস্যার কারণে কিংবা যে কোনো সেফটি ইস্যুতে কোনো একজন রাষ্ট্রদূত বা একজন কূটনৈতিক প্রতিনিধি কোনো অনুষ্ঠান বা কোনো সভায় তিনি যোগদান করতে নাই পারেন। তো সেই সাপেক্ষে মূলত এই বিষয়টিকে তিনি যখন কিনা একটি অসুস্থতা নামক বিষয়টিকে প্রকাশ করেন, যেটি অবশ্যই হয়তো বা অজুহাতের মতোই, কিন্তু এই যে অসুস্থতা কনসেপ্টটিকে প্রকাশ করেন, সেই বিষয়টি মূলত ডিপ্লোম্যাটিক ইলনেস হিসেবে ব্যাখ্যা করা হয়। আমরা পরবর্তী টার্মটি দেখতে পাচ্ছি টাস্ক ফোর্স, খুবই গুরুত্বপূর্ণ। টাস্ক ফোর্স কেন গুরুত্বপূর্ণ কারণটি বলি। কারণটা হচ্ছে যে সাধারণত কোনো একটি দেশের স্থলসেনা, বিমান সেনা এবং নৌসেনা তারা যদি সামগ্রিকভাবে এই সম্মিলিত একটি সেনা দল হওয়ার পরবর্তীতে তারা যখন তারা একটি মানে যে কোনো উদ্দেশ্যকে কেন্দ্র করে এই তিনটি বাহিনী সম্মিলিত হয়, সেটিকে আসলে টাস্ক ফোর্স বলা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে বলে রাখা দরকার এই যে প্রত্যেকটি টার্ম, এই টার্মগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই টার্মগুলো থেকে একটি প্রশ্নটা অবশ্যই থাকবে, দুটি থেকে তিনটিও থাকতে পারে। আমরা অনেক সময় অনেক ভর্তি পরীক্ষার প্রশ্নে 4 কিংবা 5টি সংখ্যাও দেখেছি যে টার্ম বা পরিভাষা কেন্দ্রিক যে একটি আলোচনা, সেই আলোচনার ক্ষেত্রে। সুতরাং এটি খুবই মনোযোগ দিয়ে ফলো করতে হবে এবং এখানে কিন্তু কোনো ম্যাপ নাই। এখানে যেটা করতে হবে আমাদেরকে একটু বুঝে পড়তে হবে। আমরা আশা করি টাস্ক ফোর্স সম্পর্কে আমরা বুঝে গেলাম। আমরা পরবর্তী দেখতে পাচ্ছি স্বায়ত্ত শাসন। স্বায়ত্ত শাসন বিষয়টি আসলে কি? স্বায়ত্ত শাসন বিষয়টি কোনো একটি দেশের ক্ষেত্রে হবে বিষয়টি এরকম না, একটি প্রদেশের ক্ষেত্রে হতে পারে। স্বায়ত্ত শাসন বা স্বশাসন বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে একটি দেশ বা একটি প্রদেশ হয়তোবা তারা একটি দেশের অধীনে থাকতে পারে, কিন্তু তাদের যে প্রশাসনিক সিদ্ধান্ত সেটি সম্পূর্ণ স্বাধীন, অর্থনৈতিক সিদ্ধান্ত স্বাধীন এবং তারা যে ব্যবস্থাপনা কর্তৃক কেন্দ্রিক যে আলোচনা সেই বিষয়গুলো তারা স্বাধীনভাবে অনুসরণ করবে। এই ক্ষেত্রে এটিকে বলা হয় স্বায়ত্ত শাসন। অর্থাৎ তারা কোনো একটি কর্মের জন্য তারা মুখাপেক্ষী বা তারা জবাবদিহি করতে বাধ্য নয়। আমরা দেখতে পাচ্ছি ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ। ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ এটি ফিলোসফিক্যাল টার্ম বা একটি দার্শনিক একটি পরিভাষা। এটি আসলে ইন্ডিভিজুয়ালিজম বলা হয়, অর্থাৎ যখন একজন মানুষ সম্পূর্ণ ব্যক্তি কেন্দ্রিক চিন্তা করে তখন সেটাকে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বলা হয়, বা এটাকে ইগোইস্টিক থিঙ্কিং বা ইগোইজমও বলা হয় অনেক ক্ষেত্রে। ইম্পর্টেন্ট ফ্যাক্টরটি হচ্ছে এই ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ বলতে এখানে বোঝানো হচ্ছে যখন কিনা কোনো একটি রাষ্ট্র, তার পুঁজিবাদী রাষ্ট্রেই বেশিরভাগ সময় দেখা যায় যে এককভাবে বা গোষ্ঠী কেন্দ্রিক কোনো চিন্তাভাবনার অগ্রসর হয়। যেমন একটি ব্যবসা বা আমার ব্যবসাকেই অনেক বেশি গুরুত্ব আকারে দেখতে হবে, এই যে চিন্তা ভাবনা সেগুলোকে ইন্ডিভিজুয়ালিস্টিক থিঙ্কিং বা ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তা হিসেবে অভিহিত করা হয়। আমরা এবার দেখতে পাচ্ছি বামপন্থী। বামপন্থী সম্পর্কে আমরা অনেকেই খুব ভালোভাবেই অবগত। বামপন্থী বলতে এখানে আসলে আমরা প্রথমে বলে রাখি মহাদেশ বা দেশ অনুসারে এই বামপন্থী ধারণাটি কিন্তু পরিবর্তন হয় অনেক ক্ষেত্রে। সো বামপন্থী বলতে এখানে আসলে উদারবাদী যে চিন্তা, অর্থাৎ আমরা বিভিন্ন সময় ধর্মনিরপেক্ষতা থেকে শুরু করে বিভিন্নভাবে যে উদারবাদী চিন্তাগুলো রয়েছে সেই উদারবাদী চিন্তাগুলোকে সংশ্লিষ্ট রেখে তারপর রাষ্ট্রভিত্তিকভাবে কোনো একটি উপাখ্যান রাখা বা কিংবা কোনো একটি সিদ্ধান্তকে অবলম্বন করা বা এই আদর্শের ভিত্তিতে কোনো দল গঠন করা, সেটিকে হচ্ছে বামপন্থী হিসেবে অভিহিত করা হয়। আমরা এর পরবর্তী দেখতে পাচ্ছি জাতীয়তাবাদ। খুবই গুরুত্বপূর্ণ। জাতীয়তাবাদ মানে হচ্ছে যে একটি জাতির যে জাতিগত অবস্থান, সেই জাতিগত অবস্থানকে ওন করা বা জাতিগত অবস্থানকে নিজে সামগ্রিকভাবে মেনটেন করে চলা, সেটি হচ্ছে জাতীয়তাবাদের মধ্যে পড়ে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে জাতীয়তাবাদ বিষয়টি আমাদের প্রত্যেকটি রাষ্ট্রেই রয়েছে, কিন্তু কোনো কোনো রাষ্ট্রে যদি উগ্র জাতীয়তাবাদ হয়ে যায় তাহলে সেটিকে আবার উগ্র স্বদেশিকতার টার্ম, যেটা আমরা প্রথমেই বলেছি শোভিনিজম, এর মধ্যে পড়ে যাবে। অর্থাৎ আমরা উগ্র স্বদেশিকতা যদি বাদ দিই, নর্মালি একটি জাতি গোষ্ঠীর প্রতি যে একটি টার্ম রয়েছে সেটিকে আমরা জাতীয়তাবাদ হিসেবে আখ্যা করব। প্রথমেই বলে রাখি এই জাতীয়তাবাদটি হতে পারে দেশের প্রতি, হতে পারে ধর্মের প্রতি, হতে পারে বর্ণের প্রতি, হতে পারে যে কোনো পার্টিকুলার গোষ্ঠীর প্রতি। সো জাতীয়তাবাদটি অনেক ধরনের হতে পারে এবং এটি ভ্যারি করে একই সাথে। আমরা এই অংশের যে টার্মগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমরা মোটামুটি খুব ভালোভাবে বোঝার চেষ্টা করলাম। আমরা আমাদের পরবর্তীতে আরও কিছু টার্ম সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে যাই। আমরা দেখতে পাচ্ছি আরও কিছু টার্মের আলোচনা। এখানে প্রথমেই দেখা যাচ্ছে সাম্যবাদ। সাম্যবাদ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং সাম্যবাদ আসলে কি এটি আমরা প্রথমে একটু জানার চেষ্টা করব। সাম্যবাদ হচ্ছে এমন একটি শ্রেণীহীন সমাজ ব্যবস্থা, অর্থাৎ যেখানে কোনো শ্রেণী থাকবে না, যেখানে কিনা ব্যক্তির জীবন এবং একজন ব্যক্তির যে কর্মধারা সেটি সরাসরি রাষ্ট্রকেন্দ্রিক নিয়ন্ত্রিত হবে। অর্থাৎ এখানে আমার কোনো ক্লাস থাকবে না। যেমন আমরা এখানে বিভিন্ন বুর্জোয়া বলি, বুর্জোয়া বলতে এখানে উচ্চবিত্ত বোঝানো হয়, কিংবা প্রলেতারিয়েত বলি বা যেখানে কিনা নিম্ন বিত্ত বোঝানো হয়। এই ধরনের কোনো শ্রেণী থাকবে না, এটি শ্রেণীহীন সমাজ ব্যবস্থা সাম্যবাদ থাকবে।
এটিকে আসলে সাম্যবাদী বলা হয় এবং এটা অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই সমাজতান্ত্রিক যে দেশগুলো রয়েছে তারা এই আইডিয়াটিকে বা এই ধারণাটিকে তারা অনুসরণ করার চেষ্টা করে। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি সাম্রাজ্যবাদ, এবং সাম্যবাদ এবং সাম্রাজ্যবাদ কিন্তু কখনোই একরকম না, বরঞ্চ এটি সম্পূর্ণ ভিন্ন। কেমন ভিন্ন? সাম্রাজ্যবাদ হচ্ছে একটি রাষ্ট্রকে দখল করে নিজের শক্তি বৃদ্ধি এবং সম্পদ বৃদ্ধি করার নামই হচ্ছে মূলত সাম্রাজ্যবাদ। খুব সহজে আমরা এটি বুঝে ফেললাম এক লাইনের মধ্যে। অর্থাৎ সাম্রাজ্যবাদ বিষয়টি ইন্ডিকেট করা হয় সাধারণত দখলদারিত্ব বা হচ্ছে একটি রাষ্ট্রকে যে কোনোভাবে হোক সেটিকে দখল করে নেওয়া যাতে নিজের শক্তি বৃদ্ধি পায় বা নিজের প্রভাবটি অনেক বেশি বৃদ্ধি পায়, সেটি হচ্ছে সাম্রাজ্যবাদ। আমরা পরবর্তীতে পাচ্ছি মার্ক্সবাদ। মার্ক্সবাদ কিন্তু সাম্যবাদের সাথে অনেক বেশি কানেক্টেড। আমি একটু ব্যাখ্যা করে বলি। কার্ল মার্কস, তিনি তার নামে আসলে মার্ক্সবাদ বলা হয় এবং কার্ল মার্ক্সের একটি মতবাদ এটি। কার্ল মার্কস তিনি বলেন যে পুঁজিবাদী বা ধনতান্ত্রিক যে সমাজ ব্যবস্থা রয়েছে সেটি ভেঙে শ্রেণীহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। এটি হচ্ছিল কার্ল মার্ক্সের মৌলিক আদর্শ, যার ভিত্তিতে আসলে যে মার্ক্সবাদ সেটি হচ্ছে মূল কথা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মার্ক্সবাদের সাথে সাম্যবাদের একটি গুরুত্বপূর্ণ সাম্য বা সম্পর্ক রয়েছে। এরপরে রয়েছে ফ্যাসিজম বা ফ্যাসিবাদ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। ফ্যাসিজমের একদম যদি আমি এক বাক্যে বলি, আমরা সাধারণত বলে রাখি যে জনগণের জন্য রাষ্ট্র, কিন্তু আসলে ফ্যাসিজমের মূল কথা ভিন্ন। সেটা হচ্ছে রাষ্ট্রের জন্য জনগণ, অর্থাৎ রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে জনগণকে যে কোনো কিছু করা লাগতে পারে। আমি খুব ইনফর্মালি আইডিয়াটা ব্যাখ্যা করলাম। আসলে আইডিয়াটা এরকমই যে রাষ্ট্রের জন্য জনগণ নয়, জনগণের জন্য রাষ্ট্র। দুঃখিত, আমি একটু উল্টা বলে ফেললাম। জনগণের জন্য রাষ্ট্র নয়, রাষ্ট্রের জন্য জনগণ, এটি মূলত ফ্যাসিজমের মূল কথা। আশা করি আমরা মূল কথাটি বুঝতে পারি। অর্থাৎ ফ্যাসিজম অনেকটা কি বলে এটাকে, প্রভাবশালী রাষ্ট্রের ক্ষেত্রে আমরা দেখতে পারি বা একনায়কতন্ত্রের ক্ষেত্রে। আমরা স্বৈরতন্ত্র সম্পর্কে যদি আলোচনাটি করি সেটি খুবই গুরুত্বপূর্ণ, যে স্বৈরতন্ত্র কিন্তু শুধুমাত্র সামরিক শাসকের শাসন ব্যবস্থাই বোঝানো হয় না। স্বৈরতন্ত্র মানে হচ্ছে একজনের শাসন, অর্থাৎ কোনো ব্যক্তির স্বেচ্ছাচারিতা, যিনি সে দেশের জনগণ, সংবিধান কিংবা আইনের রীতিনীতি অগ্রাহ্য করে এককভাবে ক্ষমতা গ্রহণ করেন, তাকে বলা হয় স্বৈরতান্ত্রিক। এবং সামরিক শাসককে স্বৈরতান্ত্রিক বলা যায়, তবে শুধু সামরিক শাসক অন্য যে কেউ তারা স্বৈরতান্ত্রিক হতে পারে। আমরা দেখতে পাচ্ছি অধ্যাদেশ। অধ্যাদেশ খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা। অধ্যাদেশের মানে হচ্ছে যখন আমরা জরুরি অবস্থা মোকাবেলা করব, সেই জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য রাষ্ট্র কর্তৃক বা রাষ্ট্রপ্রধান কর্তৃক একটি জারিকৃত আদেশ বা নির্দেশ, এটিকে আসলে অধ্যাদেশ বলা হয়। অর্থাৎ আমরা এটি খুব ভালোভাবে জেনে ফেলার চেষ্টা করবো যে যখন কিনা আমরা দেখতে পাই জরুরি অবস্থার ক্ষেত্রে কারফিউ জারি করা হয়, কারফিউকে কিন্তু এক ধরনের অধ্যাদেশ বলা চলে। এছাড়াও অধ্যাদেশের কিন্তু একটি আলাদা এক্সিস্টেন্স রয়েছে, যখন কিনা লিপিবদ্ধ কোনো নির্দেশে বলা হয় যে আসলে এখন রাষ্ট্রে বর্তমানে জরুরি অবস্থা চলছে, সেই বিষয়গুলোকে মোকাবেলা করার জন্য যেই আদেশ দেওয়া হয় বা নির্দেশ দেওয়া হয় সেটিকে আসলে অধ্যাদেশ বলা হয়। খুবই গুরুত্বপূর্ণ টার্ম ইমপিচমেন্ট বা অভিশংসন। কেন গুরুত্বপূর্ণ? কারণ আপনারা মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার ইমপিচমেন্ট নিয়ে শুনছেন। তো আমাদের একটু জানতে পারে এই ইমপিচমেন্ট টার্মটি আসলে কোন বিষয়টিকে নির্দেশ করে। ইমপিচমেন্ট বা অভিশংসন এমন একটি বিষয় যেটি হচ্ছে রাষ্ট্রের বিরুদ্ধে কোনো অপরাধের জন্য যদি কোনো রাষ্ট্রপ্রধানের বিচার কার্য পরিচালনার জন্য গঠিত বিশেষ বিচার বিভাগ, মানে যদি একজন রাষ্ট্রপ্রধান তিনি সরাসরি নিজেই কোনো রাষ্ট্রের বা ওই রাষ্ট্রের বিরুদ্ধে বা ওই রাষ্ট্রের এগেইনস্টে কোনো অপরাধের সাথে সংযুক্ত থাকেন, তাহলে তাকে কেন্দ্র করে যেই ধরনের বিশেষ বিচার বিভাগ গঠন করা হয় সেটিকে আসলে বলা হয় ইমপিচমেন্ট বা অভিশংসন। সো আমি কেন মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বললাম, আপনারা ডোনাল্ড ট্রাম্পের কথা শুনেছেন। অবশ্য এই ইমপিচমেন্টটি পরবর্তীতে আসলে বাতিল হয়েছে বলতে সেটিকে পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প তিনি এটি প্রমাণ করতে পেরেছেন যে তিনি এর সাথে সংযুক্ত নন। আমরা এর পরবর্তীতে দেখতে পাচ্ছি কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। খুবই গুরুত্বপূর্ণ বিষয় কোল্ড ওয়ার বিষয়টি আসলে কেমন? কোল্ড ওয়ার বিষয়টি এমন যে আসলে দুটি দেশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আপাত দৃষ্টিতে শান্তি বিরাজমান, কিন্তু যখন কিনা এই বাস্তবে এই দুটি দেশ তারা ভিন্নমুখী অবস্থানে রয়েছে এবং এই ভিন্নমুখী অবস্থানটা তারা যে কোনোভাবেই হোক তারা প্রকাশ করার চেষ্টা করে, সেটি হচ্ছে মূলত কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। আমরা আরো একটু সহজভাবে যদি বলি যে দুটি দেশের মধ্যে আমরা আপাত দৃষ্টিতে শান্তিটি দেখতে পাচ্ছি, কিন্তু সেই আপাত দৃষ্টিতে শান্তি যদি বাদ দিয়ে আমরা বাস্তবে দেখি তাহলে দুই দেশের একটি ভিন্নমুখী অবস্থান লক্ষ্য করা যায়, যেমনটা আমরা দেখতে পারি মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে। সো এটিকে আসলে বলা হয় স্নায়ুযুদ্ধ। এরপর আমরা দেখতে পাচ্ছি পুলম কিন্তু একটি অর্থনৈতিক টার্মের মধ্যে পড়ে।
অর্থনৈতিক টার্মের মধ্যে কিভাবে পড়ে আমি একটু ব্যাখ্যা করি, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। অর্থাৎ পুলম বিষয়টি হচ্ছে এমন যে যখন কিনা একটি সাধারণ চুক্তি ফার্মের যে উৎপাদনটি রয়েছে সেই সাধারণ চুক্তি ফার্মের উৎপাদন পরিমাণটিকে নির্দিষ্ট করা হয়, অর্থাৎ এই সাধারণ চুক্তি এমন একটি চুক্তি যেটি হচ্ছে ফার্মের একটি উৎপাদন পরিমাণকে নির্দিষ্ট করে দেয়, কিন্তু প্রত্যেকটা ফার্ম তার যে নিজ নিজ সত্তা বজায় রাখে এবং তার নিজস্ব পরিচালনাতেই তারা উৎপাদন কার্যটি চালায়, সেটিকে তারা পুলম বলে। অর্থাৎ পুলম হচ্ছে একটি উৎপাদন ব্যবস্থা বা পরিমাণকে নির্দিষ্ট করে দিবে, এটি হচ্ছে পুলম। এবং পরবর্তীতে যদি কোনো কারণে এটিকে ভায়োলেট করা হয়, এটিও পুলম টার্মের মধ্যে অন্তর্ভুক্ত। আমরা দেখতে পাচ্ছি রেফারেন্ডাম বা গণভোট, খুবই পরিচিত একটি বিষয় আমাদের সকলের জন্য, কারণ আমরা জানি যে স্কটল্যান্ডের নাম আমরা সবাই শুনেছি। সেই স্কটল্যান্ড তারা ব্রিটেন থেকে আলাদা হবে কিনা তাদের স্বাধীনতার প্রশ্নে তারা কিন্তু রেফারেন্ডাম বা গণভোট আয়োজন করে। রেফারেন্ডাম বা গণভোটটা কেন আমাদের খুব ভালোভাবে জানা দরকার? এই জন্য ভালোভাবে জানা দরকার, কারণটা হচ্ছে যে এই রেফারেন্ডাম সরকার কর্তৃক গৃহীত হয় এবং আমরা এর আগে জেনেছি একটি বেসরকারি কর্তৃক গৃহীত, সেটিকে নাম হচ্ছে স্ট্র ভোট। সুতরাং স্ট্র ভোট এবং রেফারেন্ডাম দুটি ভিন্ন বিষয়, যেটি আমরা খুব ভালোভাবে জেনে ফেলতে সক্ষম হলাম। আমরা এর পরবর্তীতে আরেকটি কূটনৈতিক টার্ম জানার চেষ্টা করবো, সেটির নাম হচ্ছে জান্টা। জান্টা এটি একই সাথে এটির সাথেও কানেক্টেড। আমরা একটু বোঝার চেষ্টা করবো যে জান্টা কি। এটি একটি গোপন বৈঠক বলা হয়, এবং গোপন বৈঠক কেন? একটি স্বগঠিত সমিতি। স্বগঠিত সমিতি মানে নিজস্ব কেন্দ্রিক কোনো একটা সমিতি গঠন করা কোনো একটা দেশের মধ্যে। সেই সমিতি যদি গোপনে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে লিখিত হয়, অর্থাৎ তারা যে একটি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে কাজ করছে সেটি তারা প্রকাশ না করে যদি গোপনে তারা কাজটি করে, এইটিকে রাজনৈতিক পরিভাষায় জান্টা হিসেবে উল্লেখ করা হয়। এটি খুবই গুরুত্বপূর্ণ জানা। আমরা এরপরে দেখতে পাচ্ছি ঘেরাও। ঘেরাও শব্দটির সাথে আমরা খুবই পরিচিত। আমরা যদি আমরা একটু টার্মিনোলজি বিশ্লেষণ করি, বিষয়টি এরকম দাঁড়ায় যে ধর্মঘট বা জনতা কর্তৃক যে দাবি আদায়ের উদ্দেশ্যে জোরপূর্বক ভয় দেখিয়ে এক বা একাধিক লোককে যদি আমরা ঘরে আবদ্ধ রাখি এবং এই ঘরে আবদ্ধ রাখার যে কৌশলটি সেটিকে ঘেরাও বলা হয়। সো এই টার্মটিও আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা জেনে ফেললাম। আমরা দেখতে পাচ্ছি ভেটো পাওয়ার। পরবর্তীতে ভেটো পাওয়ারটিও খুবই গুরুত্বপূর্ণ। ভেটো পাওয়ার মানে কি? ভেটো পাওয়ারটা আসলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সাথে জড়িত এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5টি দেশের এই ভেটো পাওয়ারটি রয়েছে। ভেটো পাওয়ার শব্দের অর্থ হচ্ছে আমি এটি মানি না, বা আমি এটি মানব না, বা আমি এটিকে সমর্থন করলাম না। এবং কোনো একটি দেশ যদি ভেটো পাওয়ার দেয় তাহলে ওই নিরাপত্তা পরিষদের একটি বিধি সেটি আসলে পাশ হয় না। জাতিসংঘের এই ভেটো পাওয়ারভুক্ত 5টি দেশ রয়েছে, যারা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, ফ্রান্স এবং চায়না। এই 5টি দেশের ভেটো পাওয়ারটি রয়েছে, আমরা সেটি জেনে ফেললাম। আমরা পরবর্তীতে দেখছি একনায়কতন্ত্র, খুবই গুরুত্বপূর্ণ। একনায়কতন্ত্র হচ্ছে এমন একটি শাসন ব্যবস্থা যেখানে সরকারের সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে ন্যস্ত থাকে, তাকে একনায়কতন্ত্র বলে। আমরা কিন্তু একনায়কতন্ত্র এবং স্বৈরতন্ত্রের সাথে অবশ্যই একটি মিল খুঁজে পাওয়ারই কথা, কারণ এই দুটির সাথে একটি কানেকশন রয়েছে। স্বৈরতন্ত্র একজন মাত্র সামরিক শাসক বা সামরিক প্রধান থাকেন যিনি কিনা স্বৈরতন্ত্র পরিচালনা করেন। একইভাবে একনায়কতন্ত্রটাই অনেকটা এরকম যে একজন ব্যক্তির হাতে সরকারের সামগ্রিক ক্ষমতাটি ন্যস্ত থাকে, এটি হচ্ছে একনায়কতন্ত্র। আমরা পরবর্তী টার্মে দেখতে পাচ্ছি দাতাত। দাতাত আসলে কি? দাতাত হচ্ছে এরকম যে দুই দেশের মধ্যে যদি কোনো বিরাজমান কঠোর মনোভাবটি থাকে সেটি কমানোর একটি প্রচেষ্টা হচ্ছে দাতাত। অর্থাৎ আমরা অতীতে দেখতে পেয়েছি দাতার টার্মটি প্রথম এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সময়। তারা যখন কিনা একটি সমঝোতা গ্রহণের প্রচেষ্টা অবলম্বন করতে গিয়েছিল তখন সেটিকে দাতাত বলে অভিহিত করা হয়। আমরা আমাদের একটি বাংলা টার্ম এটি বলছি দাতাত। সুতরাং আমরা বুঝতে পারলাম যে দুই দেশের মধ্যে যে বিরাজমান একটি কঠিন অবস্থা সেটিকে নিরসন করার চেষ্টা। আমরা দেখতে পেয়েছি আরব ইসরায়েল যুদ্ধের পর যখন ইসরায়েলের সাথে মিশরের একটি সমস্যা তৈরি হয়েছিল, তখন ক্যাম্প ডেভিড চুক্তি 1978 সালে যেটি হয় তার মাধ্যমে একটি কঠোর মনোভাব নিরসন করার প্রচেষ্টা অবলম্বন করা হয়, সেটিও কিন্তু দাতাতের অন্তর্ভুক্ত। এর পরবর্তীতে আমরা দুটি টার্মকে একসাথে একটু আমরা বোঝার চেষ্টা করবো। একটা হচ্ছে ডিজুরি, একটা হচ্ছে ডিফ্যাক্টো। ডিজুরি মানে কি? ডিজুরি মানে হচ্ছে আইনগতভাবে যদি নতুন সরকার বা রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হয় তাকে ডিজুরি বলে। অর্থাৎ আমরা শুধুমাত্র আইনগতভাবে বা বিধিবিধান অবলম্বন করে একটি নতুন সরকার বা রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করলাম, এটা হচ্ছে ডিজুরি। আর ডিফ্যাক্টো হচ্ছে বাস্তবিক পক্ষে, অর্থাৎ কোনো আইনগত নয়, অর্থাৎ বাস্তবসম্মতভাবেই নতুন সরকার বা রাষ্ট্রের রীতিসিদ্ধ স্বীকৃতির পূর্বেই যদি
আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টি করার জন্য কোনো বিধিবদ্ধ আইন হয় সেটাকে বলা হয় ডিফ্যাক্টো। মনে করেন হংকং বা এখন পর্যন্ত স্বাধীনতার স্বীকৃতি হয়তো বা পায়নি, বা যেই সকল রাষ্ট্র স্বাধীনতার স্বীকৃতি ওইরকম ভাবে পায়নি, তারা যদি কোনো কারণে তাদের বাস্তবিকভাবে নতুন সরকারের হওয়ার পূর্বেই আন্তর্জাতিক সম্পর্ক তৈরির জন্য কোনো ধরনের রীতিসিদ্ধ বা কোনো ধরনের রীতিনীতি কর্তৃক বিধিবদ্ধ আইনের মধ্যে থাকে, সেটা হচ্ছে ডিফ্যাক্টো। আমরা দেখতে পাচ্ছি ক্রুশ ভোটিং। ক্রুশ ভোটিং আমরা ক্রস ভোটিং শুনেছি, ক্রস ভোটিং ক্রুশ ভোটিং একই অনেকটা। ক্রুশ ভোটিং মানে হচ্ছে শাসক দল এবং বিরোধী দলের সদস্যগণ যখন দলগত বাধা এবং সমর্থন ভঙ্গ করে বিপক্ষ দলকে ভোট দেন, সেটি হচ্ছে ক্রুশ ভোটিং। অর্থাৎ এটি একেবারেই সেম অনেকটা সেই ক্রস, একেবারে না সম্পূর্ণই সেম এটি, ক্রস ভোটিং এবং ক্রুশ ভোটিং দুটি। আমরা পরবর্তী দেখতে পাচ্ছি আমলাতন্ত্র। আমলাতন্ত্রের সাথে আমরা অনেক বেশি পরিচালিত, এবং আমলাতন্ত্র এক বাক্যে বা খুব সংক্ষেপে বলতে গেলে আমলাদের দ্বারা পরিচালিত সরকার, এটিকে বলা হয় আমলাতন্ত্র। অর্থাৎ আমলা বলতে এখানে যেটি বোঝানো হচ্ছে রাষ্ট্রের প্রশাসনিক কর্মকর্তা যারা, তাদেরকে আমলা বলে অভিহিত করা হয়েছে, সো তাদের দ্বারা পরিচালিত সরকারকে আমলাতন্ত্র বলা হয়। আমরা দেখতে পাচ্ছি বুর্জোয়া। বুর্জোয়া টার্মটি খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে বুর্জোয়ার আমি যদি শাব্দিকভাবে বলি তাহলে বুর্জোয়াকে বলা হয় মধ্যবর্তী সম্প্রদায়। এবং মার্কসিস্ট যারা, অর্থাৎ যারা কিনা মার্ক্সবাদের অনুসারী, আমি মার্ক্সবাদী একটু আগে বলেছি, তখন কিন্তু বুর্জোয়া টার্মটিও ছিল, উচ্চবিত্ত বলেছিলাম। সো বুর্জোয়ার শাব্দিক অর্থ হচ্ছে মধ্যবর্তী সম্প্রদায়, এবং মার্কসিস্টদের মতে বুর্জোয়া হচ্ছে এমন একটি বিষয় যারা কিনা মালিক শ্রেণীকে পছন্দ করে না এবং শোষণ করে, তারা হচ্ছে মূলত বুর্জোয়া। সো শোষক গোষ্ঠী আসলে বলে অভিহিত করা হয়। আমরা পরে দেখতে পাচ্ছি সমর্পণ চুক্তি বা এক্সট্রাডিশন ট্রিটি। এটি আমরা খুবই পরিচিত, কারণ হচ্ছে আমরা হংকং এর সাথে এরকম একটা চুক্তি আমরা চীনের দেখতে পেয়েছিলাম। সো এটি একটু ব্যাখ্যা করা দরকার। সেটা হচ্ছে এই সমর্পণ চুক্তি হচ্ছে এক দেশের অপরাধীকে অন্য দেশের চুক্তির মাধ্যমে তার নিজের দেশে ফেরত পাঠানো, এটি হচ্ছে সমর্পণ চুক্তি। এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি ব্লু বক্স। ব্লু বক্স এখানে ভুল রয়েছে, এটি হবে ব্লু বুকস হবে, অর্থাৎ বক্স না হয়ে বুকস হবে, বই ইন্ডিকেট করতে হবে এখানে। সো ব্লু বক্স হচ্ছে নীল মলাটে বাঁধানো একটি বই, যেই বইতে কিনা ইংল্যান্ডের অর্থাৎ গ্রেট ব্রিটেনের যে রাজসভার বিবরণী, সেই বিবরণীটি প্রকাশ করা হয়, এটিকে বলা হয় ব্লু বুকস বা নীল বই। এরকম অনেক দেশে রয়েছে, যেমন জার্মানিতে গ্রিন বুক রয়েছে, গ্রিসে গ্রে বুক রয়েছে। অর্থাৎ এই ধরনের বিষয়গুলো শুধুমাত্র ব্রিটেনের নয়, অনেক দেশেই পরিচালিত। ব্রিটেনেরটা খুবই খ্যাত বলে সেটা এখানে আমরা উল্লেখ করলাম, ব্লু বুকস, অর্থাৎ যেটি হচ্ছে সাধারণত ইংল্যান্ডের একটি ব্যবস্থাপক সভা বা যে খাস রাজসভার বিবরণী, সেখানে এটি প্রকাশ করা হয়। ব্ল্যাক স্মার্ট বলতে যাদেরকে বোঝানো হয়, আমি প্রথমেই বলেছি ইতালির মুসোলিনি যারা, তাদেরকে ব্ল্যাক স্যাট বলা হতো, এবং ব্ল্যাক স্মার্টও তাদেরকে বলা হতো, যে ইতালির মুসোলিনির যে ফ্যাসিস্ট দল তাদেরকে ব্ল্যাক স্মার্ট বলা হতো। অর্থাৎ এই বিষয়টা আমরা একই সাথে জেনে গেলাম। এছাড়াও পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি অ্যাডাল্ট ফ্র্যাঙ্কাইজ। অ্যাডাল্ট ফ্র্যাঙ্কাইজ বলতে কি আসলে কি বোঝায়? অ্যাডাল্ট ফ্র্যাঙ্কাইজ মানে হচ্ছে যখন কিনা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রাপ্তবয়স্ক ভোটার পুরুষ এবং ভোটার মহিলা উভয়ের ভোট অধিকার প্রাপ্ত করা যায়, সেটাকে বলা হয় অ্যাডাল্ট ফ্র্যাঙ্কাইজ। আমি আবারও বলছি, যখন কিনা আমরা সমপরিমাণ বা সম সুযোগ তৈরি করবো, সেটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, পুরুষ মহিলা সকল নির্বিশেষে আমরা এই বিষয়টিকে নির্ধারণ করবো, সেটিকে বলা হয় অ্যাডাল্ট ফ্র্যাঙ্কাইজ। সুপ্রিয় শিক্ষার্থীর মধ্যে আমরা কিন্তু অনেকগুলো রাজনৈতিক এবং কূটনৈতিক পরিভাষা সম্পর্কে আলোচনা করলাম। এর বাইরেও কিন্তু আরো অনেকগুলো কূটনৈতিক পরিভাষা, যেমন আমরা যদি বলি অ্যাপার্টহেড বলতে একটি বিষয় রয়েছে, যার মানে হচ্ছে জাতিগত বা বর্ণগত যে বৈষম্য, সেটাকে অ্যাপার্টহেড বলা হয়। যেমন দক্ষিণ আফ্রিকায় যে বর্ণ বৈষম্য, তখন সেটাকে অ্যাপার্টহেড নামে আখ্যা দেওয়া হতো। এছাড়া আমরা যদি বলি বাইক্যামেরাল লেজিসলেটর মানে হচ্ছে এরকম যে কোনো দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাকে বলা হয় বাইক্যামেরাল লেজিসলেটর। এছাড়াও আমরা স্যাবোটাজ সম্পর্কে আমরা অনেক সময় অনেক বইতে পড়েছি, যে স্যাবোটাজ করা হয়। স্যাবোটাজ বলতে যেটি বোঝানো হয় সেটা হচ্ছে যে অভ্যন্তরীণ এমন কিছু কার্যকলাপ, যে কার্যকলাপ দ্বারা কোনো কিছু ধ্বংস করা বা ধ্বংস করতে বাধ্য করা হয়, সেটিকে বলা হয় স্যাবোটাজ। আবার এমনও রয়েছে কুওমিন্টাং নামে একটি টার্ম রয়েছে, যেটিকে চীনদের জাতীয় বিপ্লবী দলকে বলা হয়। এছাড়া বলশেভিক রয়েছে, যারা কিনা রাশিয়ার মধ্যে যেই মানুষগুলো কার্ল মার্কসের মতবাদে বিশ্বাসী, তাদেরকে বলশেভিক বলা হয়। ফেডারেশন রয়েছে। ফেডারেশন হচ্ছে এমন একটি বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের এমন কিছু অঙ্গরাজ্য যারা কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের মধ্যে সাংবিধানিকভাবে বন্টন করা হয়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, এগুলোকে ফেডারেশন বলা হয়। আবার কনফেডারেশন যদি বলি, সেটি হচ্ছে এমন স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যারা কিনা
তারা একটি সংস্থা গঠন করেছে সেই কনফেডারেশন নামে এই বিষয়টি। এরকম আরো অনেক বিষয় রয়েছে, যেমন PL 480 রয়েছে, যার মানে হচ্ছে পাবলিক ল 480, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্যের যে সাহায্য প্রদান, সেই খাদ্য সাহায্য প্রদান কেন্দ্রিক একটি আইন, এটিকে PL 480 বলা হয়। এরকম আরো অনেক কূটনৈতিক পরিভাষা রয়েছে। আমরা এমন কিছু কূটনৈতিক পরিভাষা নিয়ে আলোচনা করলাম যেটি আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এর বাইরেও আমরা আরো কিছু তথ্য প্রবাহ নিয়ে আলোচনা করলাম। আমি শিক্ষার্থী বন্ধুদেরকে অনুরোধ করব, আপনারা অনুগ্রহ করে এই যে তথ্য প্রবাহগুলো যেগুলো আপনারা শুনতে পাচ্ছেন, আপনার ভিডিওটিকে বারবার পজ দিয়ে হলেও আপনার এই টার্মগুলোকে লেখার চেষ্টা করবেন। আমি আশা করি যে আপনি যত বেশি এটি লিখতে পারবেন, আপনার প্র্যাকটিসটা বা যত বেশি বুঝতে পারবেন, এটি বুঝে নিতে সক্ষম হবেন, আপনার প্র্যাকটিসটা তত বেশি সুসংহত হবে। আমরা আমাদের পরবর্তী যে লেকচারের অংশ, সেটিতে আমরা একটু লক্ষ্য করি বিভিন্ন দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ এখান থেকে অনেক সময় আমাদের প্রশ্ন চলে আসে বিভিন্ন দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল তারা কেমন বর্তমানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টি, তারা বর্তমানে ক্ষমতাসীন অবস্থায় রয়েছেন, এবং এই পার্টি যিনি নেতা শিনজো অ্যাবে, তিনি কিন্তু জাপানের বর্তমান রাষ্ট্রপ্রধান, এবং এটি আমরা জেনে নিলাম যে জাপানের লিবারেল ডেমোক্রেটিক পার্টি। এরপর আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের লিকুদ পার্টি, এটিও খুবই গুরুত্বপূর্ণ, লিকুদ পার্টি, এবং বেঞ্জামিন নেতানিয়াহুর নাম আমরা সবাই শুনেছি, তিনি বর্তমানে এই পার্টির ক্ষমতাসীন যিনি রাষ্ট্রপ্রধান তিনি। ইসরায়েলের লিকুদ পার্টিও অনেক লম্বা সময় ধরে তারা ক্ষমতা ধরে রাখার চেষ্টাটি করছে। আমরা দেখতে পাচ্ছি ভারতের বিজেপি, খুবই কট্টরপন্থী একটি দল, এবং আমরা এই নামটি অনেকবার শুনেছি, ভারতীয় জনতা পার্টি, আমরা তার লোগোটিও দেখতে পাচ্ছি। সো ভারতীয় জনতা পার্টিও খুবই গুরুত্বপূর্ণ। কোন অর্থে গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে যে আমরা নরেন্দ্র মোদীর কারণে অনেকবার এই দলটিকে আলোচনায় আসতে শুনেছি, এবং এই অর্থে এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এছাড়া এটি জানার চেষ্টা করব পরবর্তীতে ওয়ার্কার্স পার্টি ব্রাজিলের, এটিও খুবই গুরুত্বপূর্ণ। কারণটি হচ্ছে যে ওয়ার্কার্স পার্টি তারা ক্ষমতাসীন, তবে একটু বলে নেওয়া দরকার, খুব সম্প্রতি অর্থাৎ 2019 সালের শেষের দিকে ওয়ার্কার্স পার্টি কিন্তু নির্বাচনে পরাজয় লাভ করে, এবং পরাজয় লাভ করার পরবর্তীতে ব্রাজিলে কিন্তু নতুন সরকার তাদের আগমন ঘটে। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয়টি হচ্ছে ওয়ার্কার্স পার্টি তারা এটি লম্বা সময় ধরে তারা শাসন করেছে, এবং আমরা বর্তমানে যেটি দেখতে পারি সেটা হচ্ছে যে তাদের ওয়ার্কার্স পার্টিকে পরাজিত করে যারা কিনা ক্ষমতায় এসেছে, যিনি এসেছেন তিনি একজন সেনাপ্রধান ছিলেন, তার নাম হচ্ছে জায়ের বলসোনারো। তিনি হচ্ছেন বর্তমান ব্রাজিলের প্রধানমন্ত্রী। তিনি ওয়ার্কার্স পার্টিকে পরাজিত করে ক্ষমতা এসেছে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বর্তমান যিনি মাননীয় প্রধানমন্ত্রী তিনি হচ্ছেন শেখ হাসিনা। আমরা তার শাসন ব্যবস্থা বা তার সুসংহত অবস্থান সম্পর্কে অবগত, এবং এটি হচ্ছে বর্তমান বাংলাদেশের ক্ষমতাসীন রাজনৈতিক দল। আমরা দেখতে পাচ্ছি যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন রাজনৈতিক দল সেটি হচ্ছে রিপাবলিকান পার্টির যিনি বর্তমান প্রধান, আমরা জানি ডোনাল্ড ট্রাম্প, তিনি বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল। এবং আমাদের এটি কেন জানা গুরুত্বপূর্ণ? কারণ যুক্তরাষ্ট্রের নির্বাচন সম্পর্কে অনেক তথ্যাদি আমাদের জেনে ফেলতে হবে, যেটি আমরা সাম্প্রতিক অংশে অবশ্যই বোঝার চেষ্টা করব। আমরা জানি যে রিপাবলিকান পার্টির হিসেবে ডোনাল্ড ট্রাম্প তার পরবর্তী নির্বাচনেও তিনি প্রতিনিধিত্ব করবেন, এবং ডেমোক্র্যাটদের পক্ষ থেকে জো বাইডেন তিনি আসলে যুক্তরাষ্ট্র নির্বাচনে তিনি নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অবস্থানে তিনি অগ্রসর হচ্ছেন। সো এই হচ্ছে মূলত এই কয়েকটি দেশের রাজনৈতিক দল। আমরা আরো কয়েকটি দেশের ক্ষমতাসীন রাজনৈতিক দলের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি ব্রিটেনের কনজারভেটিভ পার্টি, যেটি কিনা বর্তমানে ক্ষমতাসীন অবস্থা রয়েছে, এবং যার ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী হচ্ছেন বরিস জনসন। এবং আমরা এটি জানি যে ব্রিটেনের বরিস জনসন তিনি খুব সাম্প্রতিককালে নিযুক্ত হয়েছেন, তার আগে টেরেসা মে ছিলেন, এবং তিনি ব্রেক্সিট ইস্যুতে তিনি পদত্যাগ করেন, এবং কনজারভেটিভ পার্টিতে বরিস জনসন তিনি আসলে পরবর্তীতে তার ক্ষমতা গ্রহণ করেন, এবং বরিস জনসন বর্তমান পর্যন্ত তিনি ক্ষমতার অধিষ্ঠিত রয়েছেন। সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ব্রিটেন তার সামগ্রিক অবস্থান থেকে বিভিন্ন সময় যে আন্তর্দেশীয় চুক্তি বা শরণার্থী কেন্দ্রিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো রয়েছে সেগুলো তারা সাম্প্রতিককালে বরিস জনসনের আয়ত্ত থেকে গ্রহণ করছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তারা ব্রেক্সিট কার্যকর করতে পেরেছে। এটি কিন্তু আপনাদের ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে বরিস জনসনের সময়টাতে ব্রেক্সিট কার্যকর হয়েছে এটি জেনে ফেলা, এবং কবে কার্যকর হচ্ছে সেটিও জেনে ফেলা। সো এটি হচ্ছে কনজারভেটিভ পার্টির বা বর্তমান যে ব্রিটেনের ক্ষমতাসীন রাজনৈতিক দল রয়েছে তাদের একটি ব্যাখ্যা। আমরা দেখতে পাচ্ছি সিরিয়ার বর্তমান ক্ষমতার হচ্ছে বাথ পার্টি, এবং আমরা জানি সিরিয়ার বর্তমান অবস্থা একটু ভঙ্গুর বলা চলে, কারণ আরব বসন্তের পর বর্তমানে
সিরিয়ার অবস্থা খুব একটা ভালো না, কিন্তু সিরিয়াতে বর্তমানে চেষ্টা করা হচ্ছে যাতে এই সমস্যাটিকে সমাধান করা সম্ভব হয়। সিরিয়ার খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাথ পার্টি, এবং বাথ পার্টি কিন্তু বর্তমান ক্ষমতাসীন দলও বটে, এটি আমাদের জন্য জানা খুবই গুরুত্বপূর্ণ। এবং সিরিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে হুসেইন আরনস। এবং একটু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাশার আল আসাদ, তিনি কিন্তু বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট এবং তিনি কিন্তু একই সাথে বাথ পার্টিরও কিন্তু প্রধান নেতা, সেটি খুবই গুরুত্বপূর্ণ। এবং একই সাথে এটিও গুরুত্বপূর্ণ যে সিরিয়ায় যে বর্তমান অচল অবস্থাটি রয়েছে, সেই অচল অবস্থার সাপেক্ষে কিন্তু তাকে অনেক চেষ্টা করা হয়েছে পদত্যাগ করানোর। 2016 সালে বিপুল পরিমাণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তিনি বর্তমানে সিরিয়ার প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত রয়েছেন, এবং এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যেহেতু ক্ষমতাসীন অবস্থান থেকে। আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের তেহরিক ইনসাফ বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দল, খুবই গুরুত্বপূর্ণ। একই সাথে তেহরিক ইনসাফ কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটি ইমরান খানের রাজনৈতিক দল, এবং এটি অনেক ক্ষেত্রে সেটি হচ্ছে অনেক সামরিক শাসন কিংবা অনেক ধরনের সামরিক সাম্যাবস্থার মধ্যে থেকেও তারা তাদের অবস্থান থেকে এই রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করতে পেরেছে, এবং পরবর্তীতে তারা ক্ষমতায় তারা আসতে পেরেছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এটি পাকিস্তানের কেন্দ্রীয় রাজনৈতিক দল, এবং ইমরান খান তিনি 1996 সালে পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ছিলেন, এই কারণে এটা আলোচনা এসেছে। এবং 2018 সালে যে সাধারণ নির্বাচন, সেই সাধারণ নির্বাচনে সেটি তারা পিটিআইকেও আসলে বলা হয় এই তেহরিক ইনসাফকে, তারা 2018 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে তারা জয়লাভ করে ক্ষমতায় চলে আসে। এবং এই রাজনৈতিক দলের যে সদর দপ্তর সেটা হচ্ছে পাকিস্তানের ইসলামাবাদে, এটিও আমাদের জেনে ফেলা দরকার। এবং আমরা যদি মতাদর্শ নিয়ে আলোচনা করি তাহলে এদেরকে এক বাক্যে বলা হয় পাকিস্তান জাতীয়তাবাদ বা পাকিস্তান ন্যাশনালিস্ট বলে তাদেরকে অভিহিত করা হয়, তেহরিক ইনসাফ ভুক্ত যে রাজনৈতিক কর্মকর্তা রয়েছে তাদেরকে। আমরা দেখতে পাচ্ছি আফ্রিকান ন্যাশনাল পার্টি বা ANC খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, কারণ হচ্ছে এটি নেলসন ম্যান্ডেলার দ্বারা গঠিত, এবং সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটি হচ্ছে নেলসন ম্যান্ডেলা এই আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের জন্য তিনি অনেক চেষ্টা করেন, এবং বর্তমানে এই দক্ষিণ আফ্রিকায় এটি ক্ষমতাসীন অবস্থায় রয়েছে এই আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস, এটি আমাদের জেনে ফেলা দরকার। এবং মোর ইম্পর্টেন্টলি এই আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসটি কিন্তু প্রাথমিকভাবে যেটি শুরু হয় সেটি হচ্ছে যে 1993 সালে, এবং 1993 সালে কিন্তু 1912 সালের 8ই জানুয়ারি আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস শুরু হয়। 1993 সালে আমি যেটি বললাম এটি এই কারণে বললাম কারণ নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার পান তিনি 1993 সালে, এবং এটিও আমাদের জেনে ফেলা দরকার আফ্রিকান ন্যাশনাল পার্টি বা কংগ্রেস এটি গঠনের ভূমিকা ছিল মহাত্মা গান্ধীর, তিনিও এই সম্পর্কে কাজ করেন, এবং এটি আফ্রিকার খুবই ঐতিহ্যবাহী একটি রাজনৈতিক দল। আমরা যদি এবার নিউজিল্যান্ডের দিকে তাকাই, আমরা যেহেতু ক্ষমতাসীন দল নিয়ে কথা বলছি, এখানে একটু ভুল দেওয়া রয়েছে, আমি একটা ভুলটা আপনাদেরকে সংশোধন করে দিই। ন্যাশনাল পার্টি এখানে উল্লেখ করা রয়েছে, কিন্তু আসলে বর্তমানে ন্যাশনাল পার্টি না, এটি কিন্তু একটু আপডেটেড করা হবে এখন। সেটা হচ্ছে নিউজিল্যান্ডের বর্তমান ক্ষমতাসীন দল হচ্ছে লেবার পার্টি। আমি আবারও বলছি, বর্তমান ক্ষমতাসীন দল হচ্ছে লেবার পার্টি, এবং এর প্রধানমন্ত্রী হচ্ছেন জ্যাসিন্ডার, এবং জ্যাসিন্ডারের রাজনৈতিক দলই কিন্তু হচ্ছে লেবার পার্টি। সেটি আমরা একটু গুরুত্বপূর্ণভাবে মনে রাখার চেষ্টা করবো। আমি আবারও বলছি, নিউজিল্যান্ডের বর্তমান ক্ষমতাসীন দল হচ্ছে লেবার পার্টি, এবং এই বিষয়টিকেও আপনারা একটু সংশোধন করে নেবেন, এটি পরবর্তীতে আমি সংশোধন করে দিব। এছাড়া আমাদের আরেকটি বিষয় জানা দরকার, পরবর্তীতে শ্রীলঙ্কার বর্তমান ক্ষমতাসীন দল, তারাও কিন্তু বর্তমানে এই ইউনাইটেড ন্যাশনাল পার্টি ক্ষমতায় নেই, বর্তমানে হচ্ছে শ্রীলঙ্কান পিপলস ফ্রন্ট বা সিংহলিতে বলা হয় শ্রীলঙ্কা পদুজানা পিয়ামুনা। আমি আবারও বলছি, এই তথ্যটিও পরিবর্তন হবে, ইউনাইটেড ন্যাশনাল পার্টি এখন নেই, এটি হবে শ্রীলঙ্কান পিপলস ফ্রন্ট বা সিংহলিতে যেটিকে বলা হয় শ্রীলঙ্কা পদুজানা পিয়ামুনা। এটা হচ্ছে শ্রীলঙ্কার বর্তমান ক্ষমতাসীন দল। সুতরাং আমরা লাস্টের দুটি তথ্য একটু আপডেটেড আকারে জানতে পারলাম। একটি হচ্ছে নিউজিল্যান্ডের বর্তমান ক্ষমতাসীন দল হচ্ছে লেবার পার্টি, এবং অপরদিকে শ্রীলঙ্কার ক্ষমতাসীন দল হচ্ছে শ্রীলঙ্কান পিপলস ফ্রন্ট। আমরা এখানে প্রত্যেকটি রাজনৈতিক দলের লোগো দেখতে পাচ্ছি, আশা করি আমরা এই ভিজুয়ালাইজ করতে আমাদের সুবিধা হবে এবং আমরা তথ্যগুলোকে খুব ভালোভাবে মনে রাখতে পারবো। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে অগ্রসর হই। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বিভিন্ন দেশের পরিবর্তিত নাম, খুবই অবভিয়াস কিছু বিষয়, এবং এগুলো থেকে প্রশ্ন অনেকবারই পরীক্ষায় চলে আসে, আমরা এগুলো জেনে নেওয়ার চেষ্টা করবো। আমরা দেখতে পাচ্ছি জাপানের পূর্ব নাম ছিল নিপ্পন, আমরা এটিও খুবই গুরুত্বপূর্ণ। লিবিয়ার পূর্ব নাম ছিল ত্রিপোলি, এটিও জানা গুরুত্বপূর্ণ। শ্রীলঙ্কার সিংহল নাম ছিল, ইরাকের পূর্ব নাম ছিল মেসোপটেমিয়া, এবং মেসোপটেমিয়া কিন্তু একটি সভ্যতার মধ্যেও কানেক্টেড ছিল, এবং মেসোপটেমীয় সভ্যতা পরবর্তীতে মেসোপটেমিয়া হিসেবে যখন কিনা আবির্ভূত হয় তখন এর বর্তমান নাম হচ্ছে ইরাক। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে মেসোপটেমিয়া বলা হয় এটি দজলা এবং ফোরাত নদীর তীরে অবস্থিত, সেই নদীর নামও কিন্তু পরিবর্তিত হয়েছে। দজলা নদীকে বলা হয় টাইগ্রিস নদী বর্তমানে, এবং ফোরাত নদীকে বলা হয় ইউফ্রেটিস নদী। অর্থাৎ এই পরিবর্তিত নাম
যেগুলো দেশের আমরা দেখতে পাচ্ছি সেগুলো আমরা জানলাম, এবং পাশাপাশি আমরা একটি নদীর পরিবর্তিত নাম আমরা জেনে গেলাম, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি ইরানের পূর্ব নাম ছিল পারস্য, মিয়ানমারের পূর্ব নাম ছিল বার্মা, এটি আমরা অনেকে জানি, এবং 1985 সালের দিকে বার্মা পরিবর্তন হয়, মায়ানমার নামটি করা হয়। কিরিবাতি নামে একটি রাষ্ট্র রয়েছে যেটি কিনা পূর্ব নাম ছিল গিলবার্ট দ্বীপপুঞ্জ, এবং এটি দ্বীপের মধ্যেই ছিল, পরবর্তীতে স্বাধীন হয়ে কিরিবাতি নাম ধারণ করে। মালয়েশিয়ার পূর্ব নাম ছিল মালয়, এটিও খুব গুরুত্বপূর্ণ। জার্মানির পূর্ব নাম ছিল ডাইসল্যান্ড। কানাডার পূর্ব নাম ছিল ব্রিটিশ নর্থ আমেরিকা। এটা কিন্তু অনেকেই আমরা ভুল করি, আমরা কানাডাকে অনেক সময় মনে করি যে এত বড় একটি শব্দ, এটি সম্ভবত হবে না, কিন্তু ব্রিটিশ নর্থ আমেরিকা নামটি ধারণ করে কানাডা সর্বপ্রথম ছিল, যখন কিনা কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন তার পরবর্তীতে। আমরা দেখতে পাচ্ছি সুরিনাম, এর পূর্ব নাম ছিল ডাচ গায়ানা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বেলিজ, এই বর্তমান নাম, যার পূর্ব নাম ছিল ব্রিটিশ হন্ডুরাস। দেখতে পাচ্ছি মধ্য আমেরিকার একটি দেশ বেলিজ, যাদের পূর্ব নাম হচ্ছে ব্রিটিশ হন্ডুরাস। আমরা দেখতে পাচ্ছি সার্বিয়ার পূর্ব নাম ছিল যুগোস্লাভিয়া। এটি খুবই গুরুত্বপূর্ণ জানা, কারণ সোভিয়েত ইউনিয়ন ভেঙে অনেকগুলো রাষ্ট্র, প্রায় প্রাথমিকভাবে 15টি রাষ্ট্র গঠিত হয়, এবং এর পরবর্তীতে যুগোস্লাভিয়া ভেঙে আরও 6টি রাষ্ট্র গঠিত হয়, তার মধ্যে একটি রাষ্ট্র হচ্ছে সার্বিয়া। অর্থাৎ একই সাথে সার্বিয়ার পুরো নাম যেমন যুগোস্লাভিয়া ছিল, এটি যেমন জানা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, একই সাথে এটিও জানা গুরুত্বপূর্ণ যে যুগোস্লাভিয়ার বা যে অঞ্চলটি রয়েছে বা সার্বিয়ার যে অঞ্চলটি রয়েছে সেটি প্রাথমিকভাবে বা পূর্ব নাম সেটি ছিল যুগোস্লাভিয়া। আমরা আমাদের পরবর্তীতে যদি পরিবর্তিত নামগুলি থেকে উল্লেখ করি, দেখতে পাবো যে চীনের পূর্ব নাম ছিল ক্যাথে, এটি খুবই গুরুত্বপূর্ণ জানা, এবং এই প্রশ্নটি কিন্তু প্রায় অনেকবার পরীক্ষায় চলে এসেছে। তেমনটা আবার তাইওয়ানের পূর্ব নাম হচ্ছে ফরমোজা, পোল্যান্ডের পূর্ব নাম দেওয়া হচ্ছে পোলাস্কা, বা থাইল্যান্ডের পূর্ব নাম দেওয়া হচ্ছে শ্যামদেশ। আবার আমরা দেখতে পাচ্ছি যে সুইজারল্যান্ডের পূর্ব নাম দেওয়া হচ্ছে হেলভেটিয়া, কিংবা জিম্বাবুয়ের পূর্ব নাম হচ্ছে দক্ষিণ রোডেশিয়া, অথবা ঘানার পূর্ব নাম আমরা দেখতে পাচ্ছি গোল্ড কোস্ট। ইথিওপিয়ার আমরা পূর্ব নাম দেখতে পাচ্ছি আবিসিনিয়া, আবার কম্বোডিয়ার যে পূর্ব নাম কম্পুচিয়া। লেসোথো এর পূর্ব নাম হচ্ছে বাসোতোল্যান্ড। লেসোথো নিয়ে একটু কথা বলা দরকার। লেসোথো কিন্তু একটি ছিদ্রায়িত রাষ্ট্র, কারণ লেসোথোর চারপাশে হচ্ছে দক্ষিণ আফ্রিকা, বা বলা যায় লেসোথো নামক রাষ্ট্রটি দক্ষিণ আফ্রিকা দ্বারা পরিবেষ্টিত, সেক্ষেত্রে এটিকে বলা হয়, এর পূর্ব নামকে বলা হয় বাসোতোল্যান্ড। এবং আমরা ছিদ্রায়িত রাষ্ট্র জেনে গেলাম, এটিও জেনে ফেলবো যে ছিদ্রায়িত রাষ্ট্র আসলে সর্বমোট দুটি, একটিকে বলা হয় দক্ষিণ আফ্রিকা এবং আরেকটি হচ্ছে ইতালি। ইতালির মধ্যেও দক্ষিণ আফ্রিকার মধ্যে লেসোথো রয়েছে, সোয়াজিল্যান্ড রয়েছে, ইতালির বিষয়টি আমরা পরে জানবো। আমরা দেখতে পাচ্ছি ইন্দোনেশিয়ার পূর্ব নাম হচ্ছে ডাচ ইস্ট ইন্ডিজ, এটি হচ্ছে ইন্দোনেশিয়ার পূর্ব নাম। ফ্রান্সের পূর্ব নাম হচ্ছে গল। অনেকেই ভুল করে গলকে শ্রীলঙ্কার পূর্ব নাম দিয়ে থাকেন, কিন্তু শ্রীলঙ্কার একটি জায়গার নাম, একটি শহরের নাম হচ্ছে গল, বা একটি স্টেডিয়ামের নামও গল, কিন্তু ফ্রান্সের পূর্ব নাম হচ্ছে গল। কনফিউশনটা আমাদের একটু ক্লিয়ার থাকতে হবে সবসময়। একই রকম আমরা দেখতে পাচ্ছি গিনি বিসাউ, এর পূর্ব নাম হচ্ছে পর্তুগিজ গিনি। এটি হচ্ছে বিভিন্ন দেশের পূর্ব নাম। যদি আমরা বিভিন্ন দেশের পরিবর্তিত নাম আকারেও জানি, তাও আমরা এই নামগুলোকে আমরা বোঝার চেষ্টা করব। এর পরবর্তীতে আমরা দেখি আমাদের পরবর্তী আলোচনার দিকে কি রয়েছে, সেটি হচ্ছে বিভিন্ন স্থানের পরিবর্তিত নাম। অর্থাৎ এতক্ষণ তো আমরা জানলাম যে আসলে কোন কোন বিষয়গুলোকে বিভিন্ন দেশের পরিবর্তিত, আমরা একটি স্থানের পরিবর্তিত নামগুলো জানবো। ক্রিস্টিনা এই পূর্ব নামটি, এটি পূর্ব নাম, এটি অসলো হচ্ছে এর পরিবর্তিত নাম, এবং অসলো হচ্ছে নরওয়ের বর্তমান রাজধানী অসলো। আমরা দেখতে পাচ্ছি ঢাকার পূর্ব নাম হচ্ছে জাহাঙ্গীরনগর, এবং ঢাকার পূর্ব নাম একই সাথে জাহাঙ্গীরনগরে বলা হয় এবং সোনারগাঁও বলা হয়, কারণ রাজধানী ছিল। সো আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের পূর্ব নাম হচ্ছে ইসলামাবাদ, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি ইস্তানবুল হচ্ছে তুরস্কের একটি শহর, তুরস্কের রাজধানী কিন্তু নয়, অনেকে আবার তুরস্কের রাজধানী বলে ভুল করেন। তুরস্কের রাজধানী হচ্ছে আঙ্কারা, তুরস্কের একটি শহর হচ্ছে ইস্তানবুল, এবং ইস্তানবুলের পূর্ব নাম হচ্ছে কনস্ট্যান্টিনোপল। এবং ইস্তানবুল কেন বিখ্যাত, কারণ এটি দুটি মহাদেশের মধ্যে বিস্তৃত, একটি হচ্ছে এশিয়া এবং আরেকটি হচ্ছে ইউরোপ, এবং ইস্তানবুল শহরটিকে ইউরেশিয়া বলে অভিহিত করা হয়। আমরা দেখতে পাচ্ছি হাওয়াই দ্বীপ, এর পূর্ব নাম হচ্ছে স্যান্ডউইচ দ্বীপ বলা হয় এটিকে, হাওয়াই দ্বীপ, এবং এটিও অবস্থিত আসলে আমাদের আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ রয়েছে সেই ওই অঞ্চলের দিকে। জাকার্তা এটি ইন্দোনেশিয়ার রাজধানী, এবং এর পূর্ব নাম হচ্ছে বাটাভিয়া। আমরা এটি দেখতে পাচ্ছি হাওয়াই দ্বীপপুঞ্জ মানে স্যান্ডউইচ দ্বীপপুঞ্জ, আমরা মোটামুটি এই স্যান্ডউইচ দ্বীপ বা স্যান্ডউইচ দ্বীপপুঞ্জকে রিলেট করতে পারছি। আমরা যদি এরপরে দেখি নাইপিদোর নামটা আমরা একটু পরে এমনিতেই জানবো, কারণ নাইপিদো হচ্ছে মিয়ানমারের একটি পরিবর্তিত রাজধানী, যে আলোচনা আমার সামনে রয়েছে। কিন্তু নাইপিদোর পূর্ব নাম কিন্তু নাইপিদো ছিল না, এটি ছিল পিয়ানমানা। আমরা দেখলাম নাইপিদোর এটি পূর্ব নাম ছিল মদিনা, আমাদের সৌদি আরবের খুবই পবিত্র একটি জায়গা আমাদের মুসলমানদের জন্য। এবং এই মদিনার পূর্ব নাম হচ্ছে ইয়াসরিব, এটিও জানা খুব ইম্পর্টেন্ট।
ইয়াঙ্গুন আমরা দেখতে পাচ্ছি ইয়াঙ্গুনের যে পূর্ব নাম সেটি হচ্ছে রেঙ্গুন, এবং এটি মায়ানমারের একটি অঞ্চল ইয়াঙ্গুন, এবং মায়ানমারের রাজধানী কিন্তু ইয়াঙ্গুনই ছিল, পরবর্তীতে নাইপিত হয়েছে। এই আলোচনা আমরা একটু পরেও করব। বেইজিং চীনের রাজধানী, এই বেইজিং এর পূর্ব নাম ছিল পিকিং, এটিও আমাদের জেনে ফেলা খুব গুরুত্বপূর্ণ। চেন্নাই ভারতের খুবই প্রসিদ্ধ একটি অঞ্চল চেন্নাই, এবং এই চেন্নাইয়ের পূর্ব নামটি হচ্ছে মাদ্রাস, এটিও জেনা খুব গুরুত্বপূর্ণ। দিল্লি ভারতের বর্তমান রাজধানী নয়াদিল্লি, এবং এর পূর্ব নাম ছিল হস্তিনাপুর। আমরা দেখতে পাচ্ছি মালাউইয়ের পূর্ব নাম এটি ছিল নায়াসাল্যান্ড, এটিও আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ। আমরা অনেকগুলো স্থানের পরিবর্তিত নাম কিন্তু আমরা জেনে ফেলতে হবে, কারণটি হচ্ছে যে এই স্থানগুলোর পরিবর্তিত নাম এগুলো কিন্তু পরীক্ষা সরাসরি চলে আসে। সো সেই ধারাবাহিকতা আমরা আরও কিছু স্থানের পরিবর্তিত নামগুলো একটু জানার চেষ্টা করি। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি সলসবেরি, যেটি কিনা হারারের পূর্ব নাম ছিল, এবং হারারে হচ্ছে জিম্বাবুয়ের রাজধানী এবং জিম্বাবুয়ের একটি প্রসিদ্ধ শহর। আমরা জিম্বাবুয়ের যে স্টেডিয়াম বা সে ক্ষেত্রে আমরা হারারের নামটি আমাদের কাছে পরিচিত। আমরা দেখতে পাচ্ছি ভলগাগ্রাদ, বর্তমান ভলগাগ্রাদ যে নামটি রাশিয়ার একটি খুব গুরুত্বপূর্ণ অঞ্চল, তার পূর্ব নাম ছিল স্টালিনগ্রাদ, এবং এই ভলগাগ্রাদ নামটিও আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ। বেইজিং এর আরও একটি নাম ছিল, সেটা হচ্ছে পিঙ্ক সিটি, এটিও আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ পিঙ্ক সিটি। এবং পিঙ্ক সিটি কিন্তু বর্তমানে বলা হয় রাজস্থানকে, একই সাথে ভারতের একটি গুরুত্বপূর্ণ শহর বা গুরুত্বপূর্ণ প্রদেশ রাজস্থান, সেটিকেও পিঙ্ক সিটি হিসেবে অভিহিত করা হয়। আমরা দেখতে পাচ্ছি সেন্ট পিটার্সবার্গ, যার কিনা পূর্ব নাম ছিল লেনিনগ্রাদ, এটিও আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি হোচিমিন সিটি, ভিয়েতনামের মহান নেতা হোচিমিনের নামে যে হোচিমিন সিটি বর্তমান, তার পূর্ব নাম ছিল সাইগান, এবং সাইগান নামটি পরিবর্তন করে হোচিমিন সিটি করা হয়। কেপ কেনেডি, মার্কিন যুক্তরাষ্ট্রের যে বর্তমান কেপ কেনেডি যে অবস্থানটি রয়েছে, তার পূর্ব নাম ছিল কেপ ক্যান্ডিরাল, এটিও আমরা জেনে ফেললাম। আঙ্কারা, যেটি কিনা তুরস্কের রাজধানী, আমরা একটু আগেই বলেছিলাম যে তুরস্কের রাজধানীগুলো আসলে আঙ্কারা, এবং এর পূর্ব নাম ছিল অ্যাঙ্গোরা, এটি ছিল তুরস্কের পূর্ব নাম, আঙ্কারার পূর্ব নাম। আমরা দেখতে পাচ্ছি মুম্বাইয়ের পূর্ব নাম ছিল বোম্বে বা বোম্বাই, এটি আমরা অনেকেই কম বেশি জানি। পন্ডিচেরিও ভারতের একটি অঞ্চল, যার পূর্ব নাম ছিল পুডুচেরি, এটির পরিবর্তিত নাম হচ্ছে পুন্ডুচেরি। আমরা দেখতে পাচ্ছি পাকিস্তানের খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা ফয়সালাবাদ। আমরা কেন ফয়সালাবাদের নাম শুনেছি, কারণ আমরা ফয়সালাবাদের স্টেডিয়াম রয়েছে পাকিস্তানে, যখন কিনা ক্রিকেট ছিল বা ক্রিকেট খেলা হতো ওই মোমেন্টে আমরা ফয়সালাবাদ নামটির সাথে পরিচিত ছিলাম, এবং এর পূর্ব নাম ছিল লায়নপুর। আমরা দেখতে পাচ্ছি ফকল্যান্ড, যেই দ্বীপপুঞ্জ নিয়ে আর্জেন্টিনা এবং ব্রিটেন বর্ষব্যাপী যুদ্ধে লিপ্ত ছিল, এবং পরবর্তীতে তারা যেখানে কিনা ব্রিটেনের মার্গারেট থ্যাচার বা লৌহ মানবী যাকে বলা হয় এই নামটি সংযুক্ত। সো এর পূর্ব নামটি হচ্ছে মালভিনাস, এটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি কর্ণাটক, এবং এই কর্ণাটকের পূর্ব নাম হচ্ছে মহীশূর। এই কর্ণাটক হচ্ছে ভারতের একটি অঞ্চল কর্ণাটক, এটি বর্তমানে পরিবর্তিত নাম, এবং মহীশূর এটি হচ্ছে এর পূর্ব নাম। সো আমরা এই বিভিন্ন স্থানের যে পরিবর্তিত নাম সেটি সম্পর্কে আমরা জেনে ফেলার চেষ্টা করলাম। আমরা আমাদের পরবর্তী আলোচনা থেকে যদি মুভ করি, এটি বিভিন্ন দেশের পরিবর্তিত রাজধানী, খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা এখনই জেনে ফেলার চেষ্টা করতাম। প্রথমে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার বর্তমান রাজধানী হচ্ছে শ্রী জয়াবর্ধনে পুরে কোটে, এটা হচ্ছে শ্রীলঙ্কার বর্তমান রাজধানী। এবং মোর ইম্পর্টেন্টলি যেটি আমাদের জেনে ফেলতে হবে সেটি হচ্ছে যে এই শ্রী জয়াবর্ধনপুর কোর্টের আগে শ্রীলঙ্কার রাজধানী ছিল কলম্বো, এবং কলম্বোরও পূর্বে কিন্তু শ্রীলঙ্কার রাজধানী ছিল ক্যান্ডি। আমাদের এটিও জেনে ফেলতে হবে ক্যান্ডিও কিন্তু শ্রীলঙ্কার রাজধানী ছিল একই সাথে। আমরা দেখতে পাচ্ছি ইসরায়েলের রাজধানী হচ্ছে জেরুজালেম, যেটি কিনা পূর্বে কিছুদিন আগে এই জেরুজালেম ইসরায়েলের রাজধানী হিসেবে ঘোষণা করা হয়। পূর্বে কিন্তু ইসরায়েলের রাজধানী ছিল তেল আবিব, কিংবা তারও আগে ইসরায়েলের রাজধানী ছিল হেব্রন। হিব্রু ভাষা হিসেবে হেব্রন নামক অঞ্চলকে সাধারণত ইসরায়েলের রাজধানী হিসেবে অভিহিত করা ছিল। কিছুদিন আগে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা করা হয়। নাইজেরিয়ার বর্তমান রাজধানী হচ্ছে আবুজা, এবং নাইজেরিয়ার বর্তমান রাজধানীটি আবুজা নির্ধারণ করা হয়। নাইজেরিয়ার যে রাজধানী সেটি কিন্তু আবুজা ছিল না। আমরা নাইজেরিয়ার যে বর্তমানে অনেকগুলো সংশোধন দেখতে পাই, যে নাইজেরিয়ার যে বোকো হারাম নামক একটি জঙ্গি গোষ্ঠী রয়েছে, সেই জঙ্গি গোষ্ঠীর কারণে কিন্তু এটিকে পরিবর্তন করা হয়েছে। এবং নাইজেরিয়ার যে প্রাথমিক রাজধানী তার নাম ছিল নাইরা বলা হতো প্রাথমিকভাবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাইজেরিয়ার লোগোস নামে একটি জায়গা ছিল, সেই লোগোস নামটিকেই আসলে রাজধানী হিসেবে অভিহিত করা হতো, এবং এই লোগোস নামটি অনেক লম্বা সময় পর্যন্ত ছিল রাজধানী হিসেবে। পরবর্তীতে আবুজা এটিকে নাইজেরিয়ার রাজধানী ঘোষণা করা হয়। আমরা দেখতে পাচ্ছি রাশিয়ার রাজধানী হচ্ছে মস্কো, এটি অনেকদিন ধরেই মস্কো। তারও পূর্বে রাশিয়ার রাজধানী ছিল সেন্ট পিটার্সবার্গ, যেটি কিনা রাশিয়ার রাজধানী হিসেবে খ্যাত ছিল। পরবর্তীতে সেটি মস্কো সেটিতে পরিবর্তন করা হয়। আমরা দেখতে পাচ্ছি কাজাকিস্তানের বর্তমান রাজধানী হচ্ছে নূর সুলতান।
এবং এই কাজাকিস্তানের রাজধানী নূর সুলতান ছিল না, কাজাকিস্তানের রাজধানী ছিল আস্তানা, যেটি কিনা কিছুদিন আগে নূর সুলতান হিসেবে তৈরি করা হয়েছে, সংগঠিত হয়েছে। এবং যেই বিষয়টিকে আমরা বললাম মিয়ানমার নাইপিদাও, যেটি কিনা আমরা কিছুক্ষণ আগে আলোচনা করছিলাম যে নাইপিদাও হচ্ছে বর্তমান রাজধানী, এবং যার কিনা প্রাথমিক রাজধানী বা পূর্ব রাজধানী ছিল ইয়াঙ্গুন ছিল মিয়ানমারের পূর্ব রাজধানী। সো এই হচ্ছে বিভিন্ন দেশের পরিবর্তিত রাজধানী বা পূর্ব রাজধানী, যেগুলো আমরা জেনে নিলাম। এগুলো কিন্তু খুবই আপডেটেড ভার্সন এখন পর্যন্ত। সো আমরা খুব মনোযোগ দিয়ে জেনে নেওয়ার চেষ্টা করবো, এগুলো কিন্তু পরীক্ষা আসার মতো। আমরা আমাদের পরবর্তী আলোচনা মুভ করে আমরা দেখতে পাচ্ছি ভৌগোলিক উপনাম, খুবই গুরুত্বপূর্ণ। আমরা কোন দেশগুলোকে ভৌগোলিক পার্সপেক্টিভ থেকে চেনার বা বোঝার চেষ্টা করি, সেই বিষয়গুলোকে আমরা একটু বোঝার চেষ্টা করবো। যেমন আমরা দেখতে পাচ্ছি সোনালী প্যাগোডার দেশ বলা হয় মিয়ানমারকে, পঞ্চনদের দেশ বলা হয় পাকিস্তানের পাঞ্জাবকে, পাকিস্তানের প্রবেশদ্বার বলা হয় পাকিস্তানের করাচিকে, ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে, মন্দিরের শহর বলা হয় ভারতের বেনারসকে, এটা আমরা অনেকেই জানি। ভূস্বর্গ বলা হয় ভারতের কাশ্মীরকে। একটু বলে নেওয়া দরকার, যখন কিনা কোনো ধরনের রাজনৈতিক সমস্যা কোনো একটি প্রদেশ কেন্দ্রিক চলবে, তখন কিন্তু ওই রাজনৈতিক সমস্যার আদ্যপ্রান্ত আমাদের পড়ে ফেলতে হবে। যেমন কাশ্মীর নিয়ে আমাদের আমরা বিভিন্ন দ্বন্দ্ব দেখতে পাই, সেক্ষেত্রে কাশ্মীরকে যে ভারতের ভূস্বর্গ বলা হয় এটিও কিন্তু আমাদের জেনে ফেলতে হবে। অর্থাৎ কাশ্মীর রিলেটেড যত ধরনের প্রশ্ন আছে তত প্রশ্নগুলো পড়ে ফেলা আমাদের জন্য বেটার, প্রশ্ন কমন পাওয়ার ক্ষেত্রে। ভারতের রাজস্থানকে গোলাপী শহর বা পিঙ্ক সিটি বলা হয়, আমি প্রথমেই বলেছি। ভুটানকে বলা হয় বজ্রপাতের দেশ, তুরস্ককে বলা হয় ইউরোপের রুগ্ন মানুষ, সোনার অন্তপুর বলা হয় তুরস্কের ইস্তানবুলকে, পশুপালনের দেশ বলা হয় তুর্কমেনিস্তানকে, কারণ তুর্কমেনিস্তানে অনেক সমভূমি রয়েছে। মুক্তার দ্বীপ বলা হয় বাহরাইনকে, পবিত্র ভূমি বলা হয় ফিলিস্তিনের জেরুজালেমকে, যেটি কিনা জেরুজালেম বর্তমানে ইসরায়েলের রাজধানী হিসেবে রয়েছে এবং এটি ইসরায়েলের মধ্যেই চলে যাবে, কিন্তু পবিত্র ভূমি হিসেবে যে জেরুজালেমকে আখ্যা দেওয়া হয় এটি সত্য। আমরা আরো কিছু ভৌগোলিক উপনাম দেখার চেষ্টা করি, যেমন ভূমিকম্পের দেশ বলা হয় জাপানকে, সূর্যোদয়ের দেশও বলা হয় একই সাথে জাপানকে, এবং জাপানকে প্রাচ্যের ম্যানচেস্টারও বলা হয় জাপান। একই সাথে প্রাচীরের দেশ বলা হয় ওসাকাকে, জাপানের দুঃখিত, প্রাচীরের দেশ বলা হয় চীনকে, চীনের মহাপ্রাচীর। ওসাকা নামটি আমি কেন নিলাম আমি এটা বলে নিই। ওসাকা বলা হয় প্রাচ্যের গ্রেট ব্রিটেন, এটিকে বলা হয় জাপানের ওসাকা নামক অঞ্চলটিকে। আমরা দেখতে পাচ্ছি চীনের দুঃখ হচ্ছে হোয়াংহো নদী, এটিকে চীনের দুঃখ বলা হয়। সাদা হাতির দেশ বলা হয় থাইল্যান্ডকে, শ্বেতহস্তির দেশ যেটিকে। নিষিদ্ধ দেশ হচ্ছে তিব্বত, একই সাথে নিষিদ্ধ নগর হচ্ছে লাসা, এটি তিব্বতেরই একটি নগরী। শান্ত দেশ বলা হয় কোরিয়াকে, সকালবেলার শান্তি বলা হয় দক্ষিণ কোরিয়াকে, পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে, যেটি কিনা মধ্য এশিয়াতে অবস্থিত। প্রাচ্যের ভেনিস বলা হয় থাইল্যান্ডের ব্যাংকককে, এবং একই সাথে আমরা জেনে নেব ইউরোপের প্রবেশদ্বার বলা হয় অস্ট্রিয়ার ভিয়েনাকে, যেটি কিনা অস্ট্রিয়ার রাজধানী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মূলত আমাদের আজকের লেকচার। আমরা একটু দেখে নিব আমাদের আজকের লেকচারের সাথে সংশ্লিষ্ট কোন কোন বিষয়গুলো সাধারণত ভর্তি পরীক্ষার ক্ষেত্রে চলে এসেছে কিংবা চলে আসে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি। এটি ঢাকা ইউনিভার্সিটিতে 2018 সালে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। বর্তমানে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে আম্বার গ্রাড, কিন্তু ওই সময় যখন কিনা প্রশ্নটি এসেছে তখন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ছিল সাজিদ জাভিদ, এবং সাজিদ জাভিদ যে মানুষটি তাকে কিন্তু বর্তমানে যুক্তরাজ্যের অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। সো এটি আমরা জেনে ফেলার চেষ্টা করব। পরবর্তী প্রশ্ন, ভ্লাদিমির পুতিন কোন রাজনৈতিক দলের? এটির উত্তর হচ্ছে ইউনাইটেড রাশিয়া, এবং এই প্রশ্নটি কিন্তু ঢাকা ইউনিভার্সিটির 2018 সালে ডিউনিটে এসেছে। আমরা দেখতে পাচ্ছি ব্রিটেনের অর্থমন্ত্রীকে কি বলা হয়। আমরা একটু আগে বলেছি সাজিদ জাভিদকে কিন্তু অর্থমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে, এবং অর্থমন্ত্রীকে ব্রিটেনের ক্ষেত্রে বলা হয় চ্যান্সেলর অফ এক্সচেকার, এবং এটি ঢাকা ইউনিভার্সিটির ডিউনিটে 2010 সালে এবং 2006 সালে কিন্তু এসেছে। আমরা পরবর্তী দেখতে পাচ্ছি লয়া জিরগা, এটি কি? লয়া জিরগা হচ্ছে আসলে আফগানিস্তানের একটি শাসন কার্য পরিচালনার জন্য বয়োজ্যেষ্ঠদের একটি পরিষদ, এই পরিষদকে বলা হয় লয়া জিরগা। দেখেন আমার উত্তরটা কিন্তু অনেক লম্বা হচ্ছে, তার মানে কি অমুক কি বা তমুক টার্ম কি, এর উত্তর কিন্তু লম্বা হতে পারে এবং বড় বড় অপশন থাকতে পারে, এটি কিন্তু প্রমাণিত হয়ে গেল। এবং এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ, ঢাকা ইউনিভার্সিটিতে জগন্নাথ ইউনিভার্সিটিতে এসেছে। পোলস শব্দের অর্থ কি? পোলস শব্দের অর্থ হচ্ছে নগর রাষ্ট্র, এটি কিন্তু আমাদের পরিভাষার সাথে সংযুক্ত, সুতরাং এটিও আমরা বলে নিলাম। যেমন ঢাকা ইউনিভার্সিটি 2017 সালে এটি এসেছে। আমরা দেখতে পাচ্ছি পার্সোনা নন গ্রাটা, আমরা কিন্তু এটি খুব ভালোভাবে পড়েছি। সপ্ত সমষ্টি কোন ক্ষেত্রে প্রযোজ্য? জগন্নাথ ইউনিভার্সিটি এসে পড়েছে। পার্সোনা নন গ্রাটা এটি কূটনৈতিক ক্ষেত্রে প্রযোজ্য, এটি আমরা খুব ভালোভাবে জেনেছি। আমরা দেখতে পাচ্ছি হাজার হ্রদের দেশ বলা হয় কাকে? হাজার হ্রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে। আমরা এটি দেখছি ঢাকা ইউনিভার্সিটি এসেছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 2015 সালের বিএনটি এসেছে। আমরা দেখতে পাচ্ছি লেনিনগ্রাদ শহরের বর্তমান নাম কি? আমরা একটু আগে জেনেছি সেন্ট পিটার্সবার্গ, এবং এই সেন্ট পিটার্সবার্গ শহরটি একই সাথে রাশিয়ার যে রাজধানী হিসেবেও একটা সময় ছিল, যদিও বর্তমানে মস্কো।
এবং এই প্রশ্নটি ঢাকা ইউনিভার্সিটি 2000 সালে বা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে 2002 সালে এসেছে। জিম্বাবুয়ের পূর্ব নাম কি ছিল? দক্ষিণ রোডেশিয়া। এটি আমরা জেনে নিলাম। জিম্বাবুয়ের পূর্ব নাম ছিল দক্ষিণ রোডেশিয়া। এটি কিনা ঢাকা ইউনিভার্সিটি এসেছে, জগন্নাথে এসেছে, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 2014 সালে এসেছে। এবং সর্বশেষ, এশিয়ার বজ্রপাতের ভূমি বলা হয় কাকে? এবং এটি বলা হয় ভুটানকে, যেটি কিনা ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে 2017 সালে এসেছে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ। তো এই ছিল মূলত আমাদের বিশ্ব রাজনীতি কেন্দ্রিক যে টার্মিনোলজি আমরা জানলাম, একই সাথে ভৌগোলিক উপনাম কিংবা আমাদের যে বিভিন্ন দেশের বা রাজধানীর পূর্ব নাম এবং পরিবর্তিত নাম, সেই বিষয়গুলো আমরা জানলাম। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য এবং এই তথ্যাদিগুলো খুব মনোযোগ দিয়ে বা ধৈর্য সহকারে শোনার জন্য। আমি সবাইকে অনুরোধ করব, আপনারা চেষ্টা করবেন খুব ভালোভাবে এই তথ্যগুলোকে লিপিবদ্ধ করার, লিখিতভাবে হোক কিংবা মুখস্থ করে হোক, যেভাবেই হোক না কেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা মুখস্থের কোনো বিকল্প নেই, এটিও আমরা স্বীকার করি। আমাদের পরিভাষাগুলোকে খুব ভালোভাবে জেনে ফেলতে হবে। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত কানেক্টেড থাকার জন্য। ইনশাল্লাহ আপনাদের সাথে অন্য কোনো লেকচারে পরবর্তীতে দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেরমিডিয়েট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।